হলে মিটিং এ মনোযোগ সহকারে শুনবো এবং শোনার চেষ্টা করব, নোট করার চেষ্টা করব। আমাদের কিন্তু ইউটিউবে লিঙ্কটা চালু হয়ে গেছে। আপনারা লিঙ্কটা দ্রুত শেয়ার করে দিন, যাতে যে বিজনেস পার্টনাররা মিটিং এ যুক্ত হতে পারে নাই তারা যেন পরবর্তীতে এই মিটিং এর লিংকের মাধ্যমে তারা কিন্তু জেনে নিতে পারবে। আর অনেকে হয়তোবা বিভিন্ন কারণে, বিশেষ করে নেটওয়ার্কের কারণেও কিন্তু অনেকে জুমে যুক্ত হতে পারে না। সেক্ষেত্রে আপনি যদি ইউটিউব লিংকটা শেয়ার করে দেন, তাহলে কিন্তু সে মানুষটা কি হবে, সে ইউটিউবে গিয়ে আপনার কথাগুলো কিন্তু শুনতে পারবে। যেমন আমি কিন্তু একটু আগে আমি ট্রাই করতেছিলাম যে আমি জুমে ঢুকবো, আমি 2বার ট্রাই করার পরও কিন্তু আমি জুমে ঢুকতে পারছিলাম না। এটা আমার প্রায় এরকম হয়, দেখা যাচ্ছে আমার 2 মিনিট 1 মিনিট সময় লেগে যায় মিটিং এ যুক্ত হতে। তো এরকম কিন্তু অনেকের আছে যে যারা মিটিং এ যুক্ত হতে পারে না। নেটওয়ার্কের কারণে বা বিভিন্ন কারণে হতে পারে। তো আপনার যদি ইউটিউব লিংকটা আপনি শেয়ার করে দিতে পারেন, ওই মানুষটা যারা নতুন, হ্যাঁ, তারা কিন্তু বিরক্ত হবে না, তারা কিন্তু ইউটিউবে যুক্ত হয়ে যাবে। তো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি আশা করব আপনারা যারা যুক্ত হয়েছেন আরো সর্বোচ্চ পার্টিসিপেন্ট রাখার চেষ্টা করুন, কারণ জ্ঞানোথেরাপি নিয়ে আমাদের কিন্তু সবসময় আলোচনা হয় না, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এবং যেহেতু আমরা একটা চমৎকার প্ল্যাটফর্মে আছি, চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি, মাশরুম, তো এটা আমাদের কতটুকু বেনিফিট দিবে, অনেক কিছু আপনারা কিন্তু আজকে জানতে পারবেন। সম্পূর্ণ একটা আমি মনে করি একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো যারা যুক্ত হয়েছেন আপনারা কেউ লিভ নিবেন না, আমি আপনাদেরকে আরেকবার বলবো, আপনারা কেউ লিভ নিবেন না, আপনারা চেষ্টা করবেন নোট করার জন্য। তো আমি আর বেশি দীর্ঘায়ু করব না, আমি চলে যাচ্ছি আমাদের আজকের যিনি স্পিকার, মমিনুর ইসলাম লিডার। আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে, মেপ ইউর ফ্রিডমের পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, এবং যারা যুক্ত হয়েছেন সকলের পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। লিডার, আপনি যদি পরিস্থিতি অনুকূলে থাকে, প্লিজ আপনি আজকের টপিক নিয়ে কন্টিনিউ আলোচনা করতে পারেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, আমার একটু 3 থেকে 4 মিনিট একটু সময় দিবেন। কাইন্ডলি কাউকে একটু ওয়েলকাম স্পিচ রাখবেন। 3 থেকে 4 মিনিট আচ্ছা আমি আচ্ছা লিডার ইউটিলাইজ জি, করতে পারি না। আচ্ছা লিডার জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের লিডার খুব দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, এবং লিডার আমাদের সাথে যুক্ত হয়ে আছেন, ফ্রি হয়ে উনি আমাদের সাথে কথা বলবেন। আহ আহসান লিডার, আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে আপনি আমাদের সাথে একটু ওয়েলকাম স্পিচ দিতে পারেন লিডার। জি ধন্যবাদ শামী জি ম্যাডাম। আমি আসলে ব্যস্ত, তারপরও আপনাকে দিলাম। তো আসলে বরাবর সবাইকে বলতে চাই, ম্যাপ ইউর ফ্রিডমের ব্যানারে প্রতিদিন রাত 9টায় যে প্রোগ্রামটা হয়ে থাকে, এটা আমাদের সবার জন্য কিন্তু জেনারেল প্রোগ্রাম। আপনারা প্রত্যেকে পার্সোনাল টিম মিটিং করেন, পার্সোনাল গ্রুপ কল করেন, তবে একটা জিনিস মাথায় রাখবেন, সবাইকে বলবেন রাত 9টায় জুম মিটিং এ অংশগ্রহণ করার জন্য। এখানে বিভিন্ন লিডারদের কিন্তু অসাধারণ তথ্যের মাধ্যমে কিন্তু এই প্রোগ্রামটা হয়। তো আপনাদের টিম মেম্বাররা যখন এক একজন থেকে এক একটা তথ্য পাবে, ট্রেনিং পাবে, তখন তারা সমন্বয়ক ভাবে কিন্তু তারা এগিয়ে যাবে এবং আহ, তাদের লিডারশিপ গ্রো হবে এবং চমৎকার কিন্তু কি আপনার একজন লিডার হয়ে নিজেকে তৈরি করবে। তো আমি সকলকে বলবো আপনারা প্রত্যেকে লিঙ্কটা শেয়ার করবেন, সেই সাথে যারা মিটিং এ যুক্ত হবে তাদেরকে ইউটিউবে লিঙ্কটা দিবেন। আপনারা জানেন ডিএক্সএন বাংলাদেশ এবং ডিএক্সএন ওয়ার্ল্ড সারা পৃথিবীতে কিন্তু চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে। তো সেই ধারাবাহিকতায় বাংলাদেশে কিন্তু আমাদের বিজনেস কিন্তু ডে বাই ডে এগিয়ে যাচ্ছে। আমাদের এখন 5 কোটি টাকার সেল ডিএক্সএন বাংলাদেশের। আশা করি এই বছরের মধ্যে 10 কোটি টাকা কিন্তু আমাদের ডিএক্সএন বাংলাদেশের সেল হবে। তো আসলে ডিএক্সএন এর গ্রোথ বাড়তেছে, তার মানে আমাদের লিডারদের গ্রোথ বাড়বে। আমাদের লিডারদের গ্রোথ বাড়বে মানে আমাদের কিন্তু মেম্বারদের গ্রোথ বাড়বে, আমাদের মেম্বারদের গ্রোথ বাড়বে মানে কিন্তু প্রত্যেকের বোনাস বাড়বে। তো আসলে আপনি খালি লেগে থাকেন, টিকে থাকেন, তাহলে দেখবেন আপনি সিস্টেমে কিন্তু সফল হয়ে যাচ্ছেন না। ওই যে মিছিলের মাঝখানে আপনি যখন থাকবেন, তখন কিন্তু আপনাকে সামনে কিন্তু নিয়ে যাবে। তো আপনি আমার সাথে থাকেন, আপনাকে আমরা ট্রেনের সামনে দিকে নিয়ে যাব, আপনি বুঝেন বা না বুঝেন, আপনি সাথে থাকেন। নিয়মিত রাত 9টা প্রোগ্রাম গুলো শুনেন, নিজেকে আস্তে আস্তে করে তৈরি করেন। এবং ডিএক্সএন বাংলাদেশের জুলাই মাসে 10,000 মেম্বার নিয়ে কিন্তু আমাদের প্রোগ্রাম হতে যাচ্ছে। এটা হবে আশুলিয়া ডিপুডেল ইউনিভার্সিটি, ওখানে হবে বিশাল হল, আর নয়তো বা আমাদের পূর্বাচল 300 ফিট এখানে হতে পারে। কারণ বাংলাদেশের 10,000 10,000 মেম্বার নিয়ে প্রোগ্রাম করার মতো হল নাই। সর্বোচ্চ 3,000 হল আছে বসুন্ধরা। তো কোম্পানি কিন্তু চাচ্ছে বড় করে প্রোগ্রাম করার জন্য আলাদাভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে কিন্তু প্রোগ্রামটা করানোর জন্য। তো 10,000 যে প্রোগ্রামটা হবে, সেই প্রোগ্রামে কিন্তু ডক্টর লিম আসবে, সিএমও স্যার আসবে, এবং সারা বাংলাদেশ না সারা পৃথিবীর অনেক কাউন অ্যাম্বাসাডার আসবে। এবং বাংলাদেশে আমরা এখন বর্তমানে একজন কাউন অ্যাম্বাসাডার পেয়েছি, ওই প্রোগ্রামে আমরা আরেকজন ব্যক্তিকে কাউন অ্যাম্বাসাডার হিসেবে পাবো। বাংলাদেশের কিন্তু কি
আপনার বাংলাদেশি ন্যাশনালিটি বাংলাদেশি একজন কাউন অ্যাম্বাসাডার পাবো, টোটাল 2টা কাউন অ্যাম্বাসাডার। এইভাবে ডে বাই ডে কিন্তু অনেকগুলো কাউন অ্যাম্বাসাডার কিন্তু বাংলাদেশে আমরা আগামী 2-3 বছরের মধ্যে পেয়ে যাব। তো আসলে সকলেই কিন্তু ডেভেলপ হচ্ছে, সকলেই এগিয়ে যাচ্ছে। আপনি কেন বসে থাকবেন? আপনি কেন চুপ করে বসে থাকবেন? সো আপনি আপনার জায়গা থেকে জানান দেন, আপনি আপনার জায়গা থেকে এগিয়ে আসেন। আপনারা জানেন বাংলাদেশে কিন্তু একটা প্রতিষ্ঠান প্রায় 45 লক্ষ মানুষকে একসাথ করেছে। মানুষ সেখানে অনেক কিছু পেয়েছে, বুঝতে পেরেছে বলে একসাথ হয়েছে। বাংলাদেশে আরেকটা বিপ্লব ঘটে যাচ্ছে ডিএক্সএন এর ছায়াতলে, ডিএক্সএন এর মাধ্যমে। আমার বিশ্বাস আপনার প্রত্যেকে এই সিস্টেম থেকে প্রত্যেকে ডেভেলপ হবেন এবং প্রত্যেকে চাওয়া পাওয়া পূরণ করবেন। নিজের সফলতা আপনারা কিন্তু এই সিস্টেম থেকে ছিনিয়ে আনবেন। এই সিস্টেমের মাধ্যমে সকল ধরনের কিন্তু কি আপনার যে বিষয়গুলা আপনার দরকার সবগুলোই আছে। কিন্তু অন্যান্য পেশায় অন্যান্য প্রফেশনে সবকিছু থাকলেও একটা জিনিস নাই, সেই জিনিসটা হচ্ছে রয়্যালিটি ইনকাম, মৃত্যুর পরে ইনকাম। এই মৃত্যুর পরে ইনকাম কিন্তু কি অন্যান্য পেশায় বা অন্যান্য সেক্টরে কিন্তু নাই। যতক্ষণ আছেন ততক্ষণ আপনি কিন্তু পাচ্ছেন, হয়তো ঘুরতে পারছেন, হয়তো বা আপনি হয়তো পরিচিতি ডেভেলপ করেছেন, হয়তো বা আপনি আনলিমিটেড টাকা ইনকাম করছেন, আপনি মানে সবকিছুই কিন্তু কি আপনি পাচ্ছেন। কিন্তু মৃত্যুর পরে ইনকাম কিন্তু আপনি অন্য কোনো পেশায় অন্য কোনো প্রফেশনে পাবেন না, ডিএক্সএন এ পাবেন। যেটা আজকে আমি আমার ফেসবুকে কিন্তু পোস্ট করেছি, আপনারা দেখেছেন। আমাদের এনকে শাহাদাত দুবাই থেকে কাজ করেছিলেন 2021 সালে, উনি কিন্তু করোনাতে মারা গিয়েছে। কিন্তু ওনার যে টিম আজকে চমৎকার একটা টিম তৈরি হয়েছে এবং ওনার পজিশন ছিল এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। উনি মারা যাওয়ার পর ওনার আরো 2টা পজিশন কিন্তু বাড়ছে, এখন ওনার পজিশন হচ্ছে এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। আরো 2টা পরে আপনি দেখেন মৃত্যুর পরে ওনার পজিশন বাড়ে, ওনার কিন্তু কি পজিশন বাড়ে এবং ওনার টিম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এখন ওনার ওয়াইফ প্রত্যেক মাসে ডিএক্সএন থেকে ইনকাম করে। 2021 সাল থেকে 2025 সালের আজকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওনার ওয়াইফাই 1 কোটি টাকার কাছাকাছি কিন্তু বোনাস নিয়েছে। আপনি একটু ফিল করেন, একটু ফিল করেন যে আপনার বর্তমানে আপনার সন্তানের কে দায়িত্ব নিবে, আপনার বর্তমানে আপনার ফ্যামিলির দায়িত্ব নিবে কে? আজকে ডিএক্সএন সিস্টেম কিন্তু কি সেই সুযোগটা আপনাকে দিচ্ছে। তো আসুন, ডিএক্সএন বিজনেস করব পরিবারের জন্য, ডিএক্সএন বিজনেস করব আমার সন্তানের জন্য। আপনার জন্য আপনি করার দরকার নাই, আপনি আপনার নিজেকে ভালো রাখার জন্য কিছু একটা করলেও হবে। কিন্তু আপনি ডিএক্সএন করবেন এই জন্যই, আপনি তো আছেনই, কিন্তু আপনার নেক্সট জেনারেশন কিন্তু যেন সেফ থাকে, ভালো থাকে। এই জন্য দিল উজাড় করে মন উজাড় করে কাজ করেন। ডিএক্সএন আপনাকে অনেক কিছু দেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনি হা করে তাকিয়ে থাকবেন, বসে থাকবেন, এটা আপনার লস হবে। ডিএক্সএন বাংলাদেশে 24 বছর আছে, সুনামের সাথে ব্যবসা করছে, আরো জনম টু জনম থাকবে। প্রশ্ন হচ্ছে আপনার কি লাভ, আপনার কি হচ্ছে? তো আসুন, আপনি আপনার মেধাকে কাজে লাগিয়ে, সময়টাকে কাজে লাগিয়ে একটু একটু করে তিলে তিলে একটা দুটা ইট গেতে গেতে আপনি একটা রাজপ্রাসাদ তৈরি করেন, একটা বিল্ডিং তৈরি করেন, যেখানে আপনি শান্তি মতো ঘুমাতে পারেন। সো শান্তির জায়গা হচ্ছে ডিএক্সএন। এইটা হচ্ছে কিন্তু কি একদম আসল একটা জায়গা। আপনি যাই করেন না কেন আপনার একটা গোল থাকা দরকার, আপনি যাই করেন না কেন আপনার একটা লক্ষ্য থাকা দরকার। সো আপনি যেই পেশায় থাকেন না কেন সেই পেশাকে ঠিক রেখে ডিএক্সএন করবেন। আর ডিএক্সএন একটা সময় আপনাকে কিন্তু কি চমৎকার একটা অপরচুনিটি দিবে, চমৎকার একটা আপনাকে ইনকাম দিবে, চমৎকার একটা পজিশন দিবে, চমৎকার আপনার একটা লাইফ স্টাইল দিবে এবং অসাধারণ একটা ফ্রিডম লাইফ আপনি এনজয় করতে পারবেন এই সিস্টেমের মাধ্যমে। আজকে আমি আহসান হায়দার এই বিজনেস থেকে কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ ফ্রিডম লাইফ বলতে পারেন। যখন যা মন চায় তাই করছি, যেটা মন চায় সেটাই করছি, যেখানে মন চায় সেখানে ছুটে যাচ্ছি, কোনো ধরনের জবাবদিহিতা নাই। আজকে ডিএক্সএন থেকে প্রত্যেক মাসে ভালো একটা হ্যান্ডসাম ইনকাম করছি এবং বিশ্বের 126টা কান্ট্রিতে এই মুহূর্তে 75,000 ডিস্ট্রিবিউটার আমার টিমে আছে, 35 জন ডায়মন্ড আছে, প্রায় 40 জন স্টার রুবি আছে, প্রায় 2500 স্টার আছে এবং এই মুহূর্তে 75,000 ডিস্ট্রিবিউটার আছে বিশ্বের 126টা কান্ট্রিতে। সো আসলে আমি যখন শুরু করেছি তখন একা, কিন্তু আজকে সময়ের ব্যবধানে আজকে সারা পৃথিবীতে কিন্তু আজকে আমার টিম ছড়িয়ে পড়েছে। তো আসুন, আজকে যিনি স্পিকার কথা বলবেন তিনি একজন টিচার এবং চমৎকার একজন স্পিকার, জ্ঞানোথেরাপি নিয়ে কথা বলবেন। আমাদের বডিতে, আমাদের হিউম্যান বডিতে আমাদের কি কি প্রোডাক্ট আমাদের জন্য দরকার, আসলে আমরা এই বিষয়গুলো জানি না বলেই আমরা অন্যকে সঠিক সাজেশন দিতে পারি না, আমরা অন্যকে সুস্থতার কথা বলতে পারি না, কোন প্রোডাক্ট দিলে আসলে কি কাজ করবে বা আমাদের বডি আমাদের অর্গান কি চাই, আমরা কিভাবে সুস্থ থাকবো, আমরা কিভাবে ভালো থাকবো, কিভাবে অন্যকে সেবা দিব। তাই আমি মনে করি আজকের গুরুত্বপূর্ণ এই ট্রেনিংটা আপনার জন্য দরকার। আমাদের হাতিয়ার হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্ট নলেজ গুলা, এই সিস্টেম গুলো যদি না জানেন তাহলে আপনি কখনো কিন্তু কারো কাছে প্রোডাক্ট সেল করতে পারবেন না। তো আসুন আমরা আজকে প্রোগ্রাম শেষ থাকি। তো আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ লিডার, শত ব্যস্ততার মাঝেও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদেরকে দিয়ে গেছেন, কিভাবে কাজ করতে হবে, কিভাবে সফল হতে হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকে যারা যুক্ত হয়েছেন আমি আবারও বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কেউ লিভ দিবেন না, কেউ এখান থেকে বের হয়ে যাবেন না। যারা যুক্ত হয়েছেন মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, নোট করার চেষ্টা করবেন। আর এখানে যেহেতু আমাদের এখানে কথা বলার কোনো সুযোগ নাই, স্পিকারই কথা বলবে এবং এখানে কোনো প্রশ্ন করার সুযোগ নাই। যেহেতু আজকে কোনো প্রশ্ন করব না, তাই আপনারা কথাগুলো শোনার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন, ফিল করার চেষ্টা করবেন। কারণ শুনলে হয় কি, এক কান দিয়ে শুনবেন আরেক কান দিয়ে বের হয়ে যাবে। আর ফিল যদি করেন
তাহলে এটা মাইন্ডে গিয়ে সেট হয়ে যাবে। তো আমি বেশি দীর্ঘ করতেছি না, চলে যাচ্ছি আমাদের আজকের স্পিকার মমিনুর ইসলাম লিডারের কাছে। লিডার, আপনাকে ওয়েলকাম। লিডার, আপনি যদি পরিস্থিতি অনুকূলে থাকে প্লিজ আপনি আপনার টপিক নিয়ে কন্টিনিউ আলোচনা করতে পারেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আহ, ধন্যবাদ জানাচ্ছি আহ, দাতুক ডক্টর লিম, যার দীর্ঘ 10 বছর, টোটাল 1983 থেকে 93 সাল, এই 10 বছরের গবেষণার ফলশ্রুতিতে আমরা পেয়েছি ডিএক্সএন নামক একটা কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি। তো ম্যাডাম আমাকে একটু ক্লিয়ার করবেন যে আমার স্ক্রিন দেখা যায় কিনা, জি আমার জি সাউন্ড ক্লিয়ার লিডার। আছে কিনা এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা। জি, ধন্যবাদ। লিডার ক্লিয়ার। জি। তো যদিও একটু বাইরে ছিলাম, তারপরেও আপনাদের সাথে যুক্ত আছে আজকের প্রোগ্রামে জ্ঞানধারাবী টপিক নিয়ে। এবং বিশেষ বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিম টাইকুনের ফাউন্ডার জনাব আহসান হায়দার স্যার, যিনি প্রতিদিন চমৎকার ভাবে ম্যাপ ইউর ফ্রিডম প্রোগ্রাম আয়োজন করে থাকেন। এবং আরো বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের প্রাণপ্রিয় টিম টাইকুনের সাথে যুক্ত আছেন, সবাই প্রোগ্রামে যুক্ত আছেন। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি মনিরুল ইসলাম, হোম ডিস্ট্রিক্ট জামালপুর, বর্তমানে যুক্ত আছি ময়মনসিংহ থেকে। তো যাই হোক, আজকের যে প্রোগ্রামগুলো, প্রোগ্রামটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জ্ঞানোথেরাপি। আমরা সবাই জানি যে ডিএক্সএন এর যতগুলো প্রোগ্রাম আছে, তো এই প্রোগ্রামগুলোর মধ্যে বেশ কিছু মেজর প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামগুলো আপনাকে অবশ্যই ভালো করে জানতে হবে, যে প্রোগ্রামগুলো অবশ্যই আপনাকে ভালো করে আয়ত্ত করতে হবে, যেগুলো আপনাকে 100% শিখতে হবে। তো সেই প্রোগ্রামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম হচ্ছে জ্ঞানোথেরাপি, যেটা আপনি যদি ক্লিয়ার ভাবে না জানেন, না বোঝেন, তাহলে কিন্তু ডিএক্সএন এর যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট সম্পর্কে আপনি কাউকে বলতে পারবেন না, ক্লিয়ারলি বলতে পারবেন না, মানুষকে ক্লিয়ারলি ধারণা দিতে পারবেন না। তো আসেন আমরা একটু জানি যে জ্ঞানোথেরাপি। জ্ঞানোথেরাপি এই শব্দটা মূলত কোথা থেকে আসলো? এই শব্দটা আসলো, এটা হচ্ছে জ্ঞানোডার্মা নামক একটা মাশরুম থেকেই কিন্তু এই শব্দটা আসছে, জ্ঞানোথেরাপি। তো আমরা থেরাপি বলতে কি বুঝি? আমরা মূলত থেরাপি বলতে বুঝি চিকিৎসা পদ্ধতি। আমরা বিভিন্ন থেরাপির নাম শুনে থাকি। তো থেরাপি মূলত হচ্ছে চিকিৎসা পদ্ধতি, কিন্তু এখানে জ্ঞানোথেরাপি বলতে এটাই বোঝানো হয়েছে, জ্ঞানোডার্মা মাশরুম দিয়ে আপনি কিভাবে নিজেকে সুস্থ রাখতে পারেন, অথবা এই জ্ঞানোডার্মা মাশরুম আপনাকে কিভাবে সুস্থতা দিতে পারে, সুস্থতা নিশ্চিত করতে পারেন। তো এইটাই হচ্ছে মূলত জ্ঞানোথেরাপি। তো আসেন আমরা বেসিক প্রোগ্রামগুলোর মধ্যে জ্ঞানোথেরাপি মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই চেষ্টা করবেন আজকের প্রোগ্রাম থেকে কিছু নেওয়ার জন্য। আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। শুরু থেকে শেষ পর্যন্তই সাথে থাকার চেষ্টা করবেন। তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আসলে সুস্থতা আমরা কয় ভাবে পেয়ে থাকি? টোটাল 2 ভাবে আমরা সুস্থতা পেয়ে থাকি। তো একটা হচ্ছে ন্যাচারাল ফুড, আর একটা হচ্ছে কনভেনশনাল মেডিসিন। অর্থাৎ আপনি ন্যাচারাল ফুড ইউজ করেও সুস্থতা মানে নিশ্চিত করতে পারেন। আবার কনভেনশনাল যে মেডিসিন গুলো রয়েছে, বাজারে প্রচলিত যে মেডিসিন বা ড্রাগ গুলো আপনি কিনে খান, সেটা দিয়েও কিন্তু আপনি সুস্থতা লাভ করতে পারেন। কিন্তু এই দুটো সুস্থতার মধ্যে রাত এবং দিন ব্যবধান রয়েছে। এখন কোন কোন ব্যবধান রয়েছে, কোথায় কোথায় ব্যবধান রয়েছে, এই ব্যবধানগুলো একটু জানবো। তো পার্থক্যটা হচ্ছে অ্যাপ্রোচ, উদ্দেশ্য। তো ন্যাচারাল ফুডের যে উদ্দেশ্য, তো এটা হচ্ছে হলিস্টিক। আর কনভেনশনাল মেডিসিন এটার যে উদ্দেশ্য, এটা হচ্ছে আপনার সিগমেন্টাল। অর্থাৎ হলিস্টিক হচ্ছে ন্যাচারাল ফুড এক্স্যাক্টলি কোনো নির্দিষ্ট জায়গার জন্য কাজ করে না। যেমন আপনাকে যদি বলা হয় আপনি ভাত, মাছ, শাক সবজি, দুধ, ডিম, ফলমূল, আপেল, আঙ্গুর, এগুলো আপনি কেন খান, তা আপনি কিন্তু বলতে পারবেন না যে আপনি কোনো রোগের জন্য খাচ্ছেন, আপনার প্রয়োজন সেটার জন্যই আপনি খান। তো এক্স্যাক্টলি ন্যাচারাল ফুড নির্দিষ্ট কোনো জায়গার জন্য কাজ করে না, এইটা কাজ করে সারা বডির জন্য, আপনার পুরো
শরীরের জন্য কাজ করে। আবার কনভেনশনাল মেডিসিনের ক্ষেত্রে দেখবেন এইটা জাস্ট নির্দিষ্ট একটা জায়গার জন্য কাজ করে। যেমন আপনি যদি প্যারাসিটামল খান, সেটা কেন খান? আপনার জ্বর হয়েছে এই কারণে খান। আপনি যদি মাথা ব্যথা থাকে, আপনি কেন ব্যথার ওষুধ খাবেন? কারণ আপনার মাথা ব্যথা। আপনি জ্বরের জন্য কিন্তু আপনি কিন্তু মাথা ব্যথার ওষুধ খাবেন না, বা মাথা ব্যথার জন্য কিন্তু আপনি জ্বরের ওষুধ খুব বেশি একটা খাবেন না। তো এই জন্য ঔষধ হচ্ছে নির্দিষ্ট একটা জায়গার জন্য কাজ করে। এখন আপনি ডাক্তারকে গিয়ে বলতে পারবেন যে ভাই আমার শরীরের জন্য একটা মেডিসিন দেন, এটা কিন্তু কেউ বলতে পারবেন না। কারণ আপনাকে সেখানে গিয়ে বলতে হয় ভাই আমার পা ব্যথা করছে, একটা ব্যথার ওষুধ দেন। আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, আমাকে গ্যাস্ট্রিকের ওষুধ দেন। ঠিক এভাবেই কিন্তু ডাক্তারকে আপনাকে বলতে হয়, কারণ ঔষধটা নির্দিষ্ট কোনো জায়গার জন্য কাজ করে। এরপর আসেন ফোকাস, দৃষ্টি। তো ন্যাচারাল ফুডের দৃষ্টি হচ্ছে আপনার পুরো হেলথকে ঠিক রাখা, আপনার পুরো বডিকে সুস্থ রাখা। এটা হচ্ছে ন্যাচারাল ফুডের দৃষ্টি। আর কনভেনশনাল মেডিসিনের ফোকাসটা হচ্ছে ডিজিজ, নির্দিষ্ট কোনো রোগের জন্য। আপনি প্যারাসিটামল কি এমনি এমনি খাবেন? আপনি এমনি এমনি খাবেন না। আপনি কি মেট্রোনিডাজল এমনি এমনি খাবেন? না। আপনার পেটের সমস্যা না হলে আপনি খাবেন না। আপনার মাথা ব্যথার ওষুধ কি আপনি এমনি এমনি খাবেন? খাবেন না। আপনার মাথা ব্যথা না হলে কিন্তু আপনি খাবেন না। তার মানে ঔষধের ফোকাসটা হচ্ছে আপনার রোগকে ভালো করবে। আর ন্যাচারাল ফুডের উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে হেলথকে ঠিক রাখবে। মেথড, পদ্ধতি। তো ন্যাচারাল ফুডের যে কাজ সেটা হচ্ছে প্রিভেনশন, আর কনভেনশনাল মেডিসিন এটার কাজ হচ্ছে কিউর। তো প্রিভেনশন অর্থাৎ দেখেন আপনি অসুস্থ হননি, এই ন্যাচারাল ফুড আপনাকে অসুস্থ হওয়ার পূর্বে প্রোটেকশন দিবে। আর কনভেনশনাল মেডিসিন আপনি অসুস্থ হয়ে গেছেন অলরেডি, এই অসুস্থতাটাকে সুস্থ করার জন্য আপনাকে প্রোটেকশন দিবে। অর্থাৎ এখানে আপনি অসুস্থ হননি, বর্তমানে সুস্থ আছেন, বাট এই সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার পূর্বে এই ন্যাচারাল ফুড আপনাকে প্রোটেকশন দিবে। আর আপনি অলরেডি অসুস্থ হয়ে গেছেন, এই মেডিসিন আপনাকে ওই অবস্থায় প্রোটেকশন দিবে। তাহলে কোনটা ভালো? তাহলে কোনটা ভালো? আপনি অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকবেন, নাকি সুস্থ অসুস্থ হওয়ার পূর্বে আপনি সুস্থতা লাভ করবেন? অবশ্যই আমি বলবো আপনি সুস্থ আছেন, এই সুস্থতাটাকে আপনি মূল্যায়ন করবেন। এরপর আসেন প্রোডাক্ট। তো ন্যাচারাল ফুড হচ্ছে সাপ্লিমেন্ট, আর কনভেনশনাল মেডিসিন হচ্ছে ড্রাগ, ঔষধ। তো সাপ্লিমেন্ট বলতে কি বুঝি? সাপ্লিমেন্টটা হচ্ছে একটা সহযোগী খাবার। অর্থাৎ আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবারের মধ্যে যে পরিমাণ পুষ্টিগুণ থাকার কথা ছিল সেই পরিমাণ পুষ্টিগুণ নাও থাকতে পারে। আপনি যে ভাত খাচ্ছেন, আপনি যে শাকসবজি খাচ্ছেন, দৈনিক আপনার যে পরিমাণ ফলমূল খাওয়ার দরকার, আপনি কি সে পরিমাণ ফলমূল খান? আপনি সে পরিমাণ কি শাকসবজি খান? সে পরিমাণ কি ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, মিনারেল, ফসফেট এগুলো কি আপনি আপনার বডিতে নেন? আপনি নেন না। তাহলে এগুলো পূরণ করার জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাপ্লিমেন্ট। সো ন্যাচারাল ফুড এটা আপনার সাপ্লিমেন্টের কাজ করে। আর ড্রাগ হচ্ছে ঔষধ। আপনি নির্দিষ্ট একটা রোগ হয়েছে, এই রোগটাকে সারানোর জন্য আপনি কি খাচ্ছেন? কনভেনশনাল মেডিসিন, ড্রাগ খাচ্ছেন। এরপর হচ্ছে গোল, উদ্দেশ্য, ওয়েলনেস। ন্যাচারাল ফুড আপনাকে সবসময় ভালো রাখবে, আর ঔষধ হচ্ছে আপনাকে কারেকশন করবে। আপনার পা ব্যথা করছে, ওই ব্যথার জায়গাটাকে কারেকশন করবে। আপনার পেট ব্যথা করছে, ওই পেট ব্যথার জায়গাটাকে কারেকশন করবে। আপনার একটা জায়গায় কেটে গেছে, ঘা হয়ে গেছে, ওই ক্ষতস্থানটাকে শুকানোর জন্য ড্রাগ কাজ করবে। তো ন্যাচারাল ফুড এবং কনভেনশনাল যে মেডিসিন রয়েছে, এই মেডিসিনের পার্থক্য আজকে আমরা বুঝতে পেরেছি। এরপরে আসেন ফোর পিলার অফ হেলথ। অর্থাৎ সুস্থ থাকতে গেলে আপনাকে এই চারটা পিলার 100% মেনে চলতে হবে। নাম্বার ওয়ান, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। ভাই আপনি যদি মানসিক ভাবে সুস্থ থাকেন, আমি বলবো আপনি 50% সুস্থ। আপনি সুস্থ মানুষটাকে যদি কোনো ব্যক্তি বলে আপনি তো শেষ, আপনার চেহারা শুকিয়ে গেছে, আপনি নিশ্চয়ই কোনো জটিল রোগে আক্রান্ত, নিশ্চয়ই আপনার ভেতরে কোনো সমস্যা রয়েছে, আপনি কিন্তু ভেতর থেকে এমনিতে দুর্বল হয়ে পড়বেন। তাহলে কি আপনার মেন্টালিটি কিন্তু দুর্বল হয়ে গেল। তো আপনি যদি পজিটিভলি চিন্তা করেন যে আমি সুস্থ আছি, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, মার্শাল্লাহ, আমি ভালো আছি, এই চিন্তা যদি আপনি করেন, তাহলে দেখবেন যে আপনি 50% সুস্থ। সেকেন্ড, সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল। আমরা হাঁটা চলা কম করি, আমাদের লাইফ স্টাইলের মধ্যে হেলদি কোনো কিছু নেই, সবসময় আমরা অস্বাস্থ্যকর খাবারগুলো খাচ্ছি, আমরা নিয়ম মাফিক খাবারগুলো খাচ্ছি না। এরপরে হেলদি ডায়েট, যে খাবারগুলো খাওয়ার দরকার সেগুলো খাচ্ছি, কিন্তু যতটুকু পরিমাণে খাওয়ার দরকার ততটুকু পরিমাণে খাচ্ছি না। যেখানে কম খাওয়ার দরকার সেখানে বেশি খাচ্ছি, যেখানে বেশি খাওয়ার দরকার সেখানে কম খাচ্ছি। অর্থাৎ আপনার খাদ্যাভ্যাসের তালিকাটাও আপনাকে হেলদি থাকতে হবে। এরপরে হচ্ছে
সাপ্লিমেন্ট, মানে যেটা বললাম সহযোগী খাবার, যেগুলো আপনি প্রতিদিন খাচ্ছেন, এই খাবারের মধ্যে যে পুষ্টিগুণ ভিটামিন এগুলোর আপনার ঘাটতি থেকে যাচ্ছে, ওই ঘাটতিটাকে পূরণ করার জন্য আপনাকে 100% সাপ্লিমেন্ট খেতে হবে। তো এই চারটা পিলার যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আমি বলবো আপনি সবসময় সুস্থ। আপনি মানসিক ভাবে আপনার লাইফ স্টাইল ভালো রাখবেন, আপনার খাবার তালিকায় ঠিক রাখবেন, এবং আপনি পাশাপাশি সাপ্লিমেন্ট খাবেন, দেখবেন যে আপনার সুস্থতা আপনি কিন্তু নিশ্চিত করতে পারবেন। তো এই চারটা পিলারের মধ্যে যদি কোনো কিছু ঘাটতি থাকে, আপনার সুস্থতা কিন্তু মানে একদম নিশ্চয়তা থাকবে না। এরপরে আসেন টক্সিন অ্যান্ড ইমব্যালেন্স। দেখেন খুব বেশি গুরুত্বপূর্ণ একটা স্লাইড, একটু খেয়াল করেন, মনোযোগ দিবেন। টক্সিন অ্যান্ড ইমব্যালেন্স। টক্সিনটা কি? টক্সিন হচ্ছে বিষ, বিষাক্ত পদার্থ, যেগুলো আমরা খাবারের মাধ্যমে প্রতিদিন গ্রহণ করি। বাজার থেকে আপনি সবজি কিনে রান্না করে খান, ভাতের চাউল রান্না করে খান, প্রত্যেকটা সবজি ভাতের চাউল আপনি একটু খেয়াল করে দেখবেন কেমিক্যাল ব্যবহার করার পরেই কিন্তু আপনি খাচ্ছেন। ধান চাষাবাদের সময় সেখানে কেমিক্যাল ইউজ করা হয়েছে, সবজি চাষাবাদের সময় কেমিক্যাল বিষ ইউজ করা হয়েছে, তো সেগুলো কিন্তু আপনি খাচ্ছেন। তাহলে খাবারের মাধ্যমে কেমিক্যাল বা টক্সিন কিন্তু আপনার বডিতে ঢুকছে। এরপরে হচ্ছে ইমব্যালেন্স। যে খাবার আপনি খাচ্ছেন তার মধ্যে পুষ্টিগুণ সঠিকভাবে না থাকার কারণে আপনার বডির যে ঘাটতি থেকে যাচ্ছে, ওইটাই হচ্ছে ইমব্যালেন্স। তাহলে কি আপনার এই টক্সিন, একদিক থেকে টক্সিন বডিতে ঢুকছে, আরেক দিক থেকে খাদ্যাভ্যাসের উল্টাপাল্টার কারণে বডিতে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তো এই দুটোর কম্বিনেশনে আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। তার মানে দেখা যায় মূল রোগের যে কারণ, প্রত্যেকটা রোগ এই দুটো জায়গা থেকে হয়ে থাকে, একটা হচ্ছে টক্সিন আর একটা ইমব্যালেন্স। আপনি যত প্রকার রোগের কথা বলেন, প্রত্যেকটা রোগের সূত্রপাত হচ্ছে এই দুটো। তাহলে আপনি এই দুটোকে যদি মেনটেন করতে পারেন, আমি বলবো সকল রোগকে আপনি পূর্ব থেকে প্রতিরোধ করতে পারবেন। সকল রোগ হওয়ার আগে আপনি নিজেকে রোগ থেকে প্রোটেকশন দিতে পারবেন। এই দুটো জায়গাকে আপনি সেভ রাখতে হবে, তাহলে আমি বলবো আপনি শতভাগ সুস্থতা নিশ্চিত করতে পারবেন। এই দুটো জায়গাকে আপনি একদম ক্লিয়ারলি, এই দুটো জায়গাকে আপনি নিশ্চয়তা দিবেন যে টক্সিন এবং ইমব্যালেন্স, এই দুটো থেকে আমি বেঁচে থাকবো। এখন এই দুটো থেকে বেঁচে থাকার জন্য আপনাকে যা করণীয় সেটা আপনাকে করতে হবে। তো আসেন আমরা দেখি টক্সিন আমাদের বডিতে কিভাবে আসে। টক্সিন অ্যান্ড ইমব্যালেন্স অফ দ্য বডি আর কজড বাই ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টর। টক্সিন আমাদের বডিতে দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। এখন অভ্যন্তরীণ কোনটা? অভ্যন্তরীণ হচ্ছে আপনার মানসিক চিন্তা ভাবনা থেকে, যেমন স্ট্রেস, চাপ। আচ্ছা বলেন তো, একটু কমেন্টস করবেন যে কোন কোন ব্যক্তি চাপ মুক্ত থাকেন সব সময়, কোন কোন ব্যক্তির মনের মধ্যে টেনশন থাকে না, কোন ব্যক্তি হতাশাগ্রস্ত না? কোনো না কোনো ব্যক্তি, প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে টেনশনে আছে, কোনো না কোনো দিক থেকে চাপে আছে। পারিবারিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, জবের দিক থেকে, সাংসারিক দিক থেকে, সকল কিছুর দিক থেকে কেউ কোনো না কোনো দিক থেকে চাপের মধ্যে আছে। তো এই স্ট্রেস যতটা বাড়ে, আপনার বডি থেকে টক্সিন কিন্তু অটোমেটিক তৈরি হতে থাকে, এটা বাহির থেকে আসতে হয় না, এটা ভেতর থেকে অটোমেটিক তৈরি হয়ে যায়। এরপরে মডার্ন লাইফস্টাইল। আজ থেকে 20 বছর পূর্বের কথা চিন্তা করেন, তখনকার মানুষের লাইফ স্টাইল ছিল একেবারে ন্যাচারাল। সকালবেলা উঠে পান্তা ভাত দিয়ে দিন শুরু করতো, এবং রাতটাও কিন্তু গরম ভাত দিয়ে শেষ করতো। কিন্তু বর্তমানে সময় দেখেন নুডলস দিয়ে কিন্তু সকালটা শুরু হয়, পিৎজা বার্গার দিয়ে কিন্তু শুরু হয়। তাহলে সেই 20 বছর আগের চিত্র বর্তমানের চিত্র দুটো কি এক হবে? কখনোই না। তার মানে লাইফ স্টাইল কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে, মডার্ন লাইফ স্টাইল হয়ে গেছে। এখনকার ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু পুষ্টিকর খাবার খেতে চায় না, বিভিন্ন পরিমাণ হরলিক্স, বিভিন্ন পরিমাণ খাদ্য, বাজার থেকে কিনে আনা খাদ্য, এগুলো খেয়ে তারা কিন্তু জীবন যাপন করতেছে। তো লাইফ স্টাইলের মধ্যে কিন্তু অনেকটা চেঞ্জ এসেছে। এরপরে টক্সিন কিভাবে আসে আমাদের বডিতে? ফ্রি রেডিকেল, আমাদের বডিতে কিছু ফ্রি রেডিকেল আছে, এই ফ্রি রেডিকেলের কারণে আপনার বডিতে টক্সিন জমা হতে পারে। এরপরে দেখেন এয়ার পলিউশন। আচ্ছা বলেন তো, এয়ার পলিউশন থেকে কে কে বেঁচে থাকতে পারেন? সম্ভব আপনার আমার জন্য বেঁচে থাকা? না। গ্রামে যারা আছেন মোটামুটি একটু মুক্ত, কিন্তু শহরে যারা আছেন সবচেয়ে বেশি এয়ার পলিউশনে ভুগতেছেন। যানবাহনের ধোঁয়া, তারপর হচ্ছে কলকারখানার বিষাক্ত পদার্থগুলো, তারপর হচ্ছে রাস্তার পাশে ময়লা আবর্জনা পড়ে থাকা দুর্গন্ধ, এগুলো হচ্ছে এয়ার পলিউশন। তো আপনার এয়ার পলিউশন যত বেশি হবে, আপনার অক্সিজেনের সমস্যা দেখা দিবে, আপনার ডাইজেস্টিভের সমস্যা দেখা দিবে। এখন ডাইজেস্টিভটা কি? ডাইজেস্টিভটা হচ্ছে আপনার যে খাদ্যের যে হজম প্রক্রিয়া, এই হজম প্রক্রিয়ার অনেক সময় সমস্যা দেখা দেয়। এই হজম প্রক্রিয়ার সমস্যা হলে আপনার ডায়াবেটিস, প্রেশার, হৃদরোগ, নানান ধরনের সমস্যা কিন্তু তৈরি হয় মানুষের শরীরের মধ্যে। সো এয়ার পলিউশন থেকে আসলে কিন্তু বেঁচে থাকা খুব বেশি কষ্ট। এরপর আসেন পলুটেড ওয়াটার, অর্থাৎ দূষিত পানি। তো গ্রামে যারা আমরা থাকি
হয়তো মোটামুটি একটু ভালো পানি, স্বচ্ছ পানি আমরা ইউজ করতে পারি, কিন্তু শহরাঞ্চলে বেশিরভাগ দেখবেন প্রায় 95% বাসায় কিন্তু পানি ফুটিয়ে ইউজ করতে হয়। তার মানে কি, সেটা কিন্তু দূষিত পানি। দূষিত পানি। তো আপনার বডির ময়লাগুলো পরিষ্কার করার জন্য এই পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাদ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পানীয়, গুরুত্বপূর্ণ একটা উপাদান। এখন আপনার বডির ময়লাগুলোকে পরিষ্কার করবেন পানি দিয়ে, কিন্তু এই পানিতেই যদি দূষিত পদার্থ থাকে, এই পানিতেই যদি ময়লা থাকে, তাহলে সেই ময়লাকে আপনি কিভাবে পরিষ্কার করবেন? গ্রাম বাংলায় একটা কথা আছে যে যে সরিষা দিয়ে আপনি ভূত ছাড়াবেন, ওই সরিষার মধ্যেই যদি ভূত থাকে, তাহলে ভূত আপনি কি দিয়ে ছাড়াবেন? তো বিষয়টা হচ্ছে এরকম, যে পানি দিয়ে বডি পরিষ্কার করবেন, এই পানিতেই যদি ময়লা পদার্থ থাকে, তাহলে আপনার বডি কিভাবে পরিষ্কার করবেন? বরং আপনার বডিতে ময়লা আরো জমে যাচ্ছে। এরপর আসেন কেমিক্যাল। আমাদের বডিতে কেমিক্যাল মারাত্মক ভাবে ক্ষতি করে। কেমিক্যাল, এই কেমিক্যাল আমরা কোথায় কোথায় ব্যবহার করি? যেমন আমরা বিভিন্ন খাদ্য বাজার থেকে কিনে খাই, ওই খাদ্য চাষাবাদের সময় কেমিক্যাল ইউজ হয়েছে। এরপর আপনি বাজার থেকে কিছু পণ্য কিনে ব্যবহার করেন, যেমন টুথপেস্ট, সাবান, শ্যাম্পু এবং আরো আদার্স কিছু খাবার আপনি কিনে খান, এটা তো আপনি কেমিক্যাল খুঁজে পাবেন। তার মানে যা ব্যবহার করতেছেন এখানেও কেমিক্যাল, যা কিনে খাচ্ছেন এটা তো কেমিক্যাল। পাশাপাশি আপনি কি করতেছেন? ড্রাগস। আপনি ড্রাগস কিনে খাচ্ছেন, তো এই ড্রাগসটা পুরোটাই কিন্তু কেমিক্যাল। অর্থাৎ আপনি একটা প্রবলেম সলিউশনের জন্য ড্রাগস আপনি ইউজ করতেছেন, ড্রাগস খাচ্ছেন, ওই ড্রাগস আপনার বডিতে অন্য একটা জায়গায় সমস্যা তৈরি করছে। এই ড্রাগসটাও কিন্তু আপনার বডিতে জমে যায়, জমে থাকে একটা সময়। তো আমরা কি বুঝলাম? যে টক্সিন আমাদের বডিতে কিভাবে আসে, কয়েক ভাবে আসে। দূষিত পানি, দূষিত বায়ু, তারপর হচ্ছে বাজে খাদ্যাভ্যাস, তো তারপর হচ্ছে কেমিক্যাল, ড্রাগস, এইগুলোর কারণে কিন্তু আপনাদের বডিতে টক্সিন জমে যায়। আসেন আমরা একটু কিছু খাদ্যাভ্যাসের কথা বলি। আনহেলদি ইটিং হ্যাবিট, তার মানে কি? অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। তো এখন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মধ্যে দেখবেন অনেক ব্যক্তি আছে, মানে খুব বেশি খায়, মানে একটু ভালো মানের খাবার পেলে এত বেশি খায়, মানে তার খাওয়ার মতো আর জায়গা আর জায়গা থাকে না। অসংখ্য ব্যক্তি আছে। তো অতিরিক্ত খাওয়া, তারপর ইটিং আর টু অফেন, মানে খুব কম খাওয়া, মাঝে মাঝে খাওয়া, তো এটাও কিন্তু অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মধ্যেই কিন্তু পড়ে। তারপর দেখেন ইটিং টু ফাস্ট, মানে খুব দ্রুত পরিমাণে খাওয়া, মানে খেতে বসলে দেখা যায় যে এক প্লেট ভাত 3 থেকে 4 মিনিটের মধ্যেই শেষ। কিন্তু আপনি একটা বিষয় জানেন কি, যে খাবার আপনি যখন খান, নিয়ম হলো এক মুঠো ভাত মুখে নিয়ে 15 থেকে 20 বার চিবানো, মানে চিবাতে হয়। কিন্তু আমাদের সেই 20 থেকে 22 বার চিবানোর বিন্দু পরিমাণ সময় নেই। তাহলে 5 মিনিটেই কিন্তু আপনার এক প্লেট ভাত শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি এক মুঠো ভাত যদি 20 থেকে 22 বার চিবিয়ে খান, আপনি কিন্তু 5 মিনিটে এক প্লেট ভাত খেয়ে শেষ করতে পারবেন না। আপনি 5 মিনিটে এক প্লেট ভাত কোনোভাবেই খেয়ে শেষ করতে পারবেন না। তাহলে খুব দ্রুত খাওয়া, এটাও কিন্তু অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মধ্যেই পড়ে। তা আপনি যখন খুব দ্রুত খাচ্ছেন, মাঝে মধ্যে খাচ্ছেন, খুব কম খাচ্ছেন, হ্যাঁ, আবার খুব বেশি পরিমাণে খেয়ে যাচ্ছেন, তো এই খাওয়াটা হচ্ছে আনহেলদি ইটিং হ্যাবিট, মানে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। অবশ্যই এই 3টা খাদ্যাভ্যাস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এরপর আসেন ইটিং টু মাছ অ্যাসিডিক ফুড। আমরা এই বিশেষ করে বাংলাদেশে 98% মানুষ মানে এই প্রবলেমে জর্জরিত, এই বদভ্যাসে আমরা জর্জরিত। সেটা কি? সেটা হচ্ছে রাস্তার ধারে যখন কোনো ভাজা পোড়া খাবার দেখে, মানে সেই খাবারটা মানে না খেলে পেট ভরে না। বিষয়টা হচ্ছে এরকম। তো অতিরিক্ত পরিমাণে অ্যাসিডিক ফুড খাওয়াটা আমাদের জন্য একটা অভ্যাস হয়ে গেছে, যেটা আপনার পেটের ক্ষতি করছে, আপনার বডিতে কোলেস্টেরল তৈরি করছে, আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম তৈরি করতেছে। তো অতিরিক্ত পরিমাণে অ্যাসিডিক ফুড আমাদের কি করা যাবে না? খাওয়া যাবে না। এটা হচ্ছে অস্বাস্থ্যকর একটা খাদ্যাভ্যাসের মধ্যে পড়ে। এরপরে দেখেন ইটিং টু মাছ কুক ফুড, অর্থাৎ অতিরিক্ত সেদ্ধ করা খাবার। মানে ওই মানে ভাজাটা এমন বেশি ভাজা পোড়া, প্রায় ভাজতে ভাজতে পুড়ে গেছে, কুরকুরে মুড়মুড়ে খাবার। মানে এই খাবারগুলোর প্রতি এত বেশি আসক্ত মানুষ, যেটা বলার বাহিরে। তো এরকম খাবার আমরা বেশিরভাগ মানুষই খেয়ে থাকি। রাস্তার ধারে আপনার বিভিন্ন রেস্তোরাঁতে দেখবেন পোড়া মুরগি। তো আজ থেকে 20 বছর আগে পোড়া মুরগি কি এটা মানুষ জানতো? এটা মানুষ কিন্তু জানতো না, কিন্তু বর্তমানে পুরা খাবারগুলো এখন বেশি বেশি চলছে। তো পুরা খাবার, অতিরিক্ত সেদ্ধ করা খাবার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো এই
এইটাও হচ্ছে আমাদের আনহেলদি ইটিং হ্যাবিটের মধ্যে পড়ে। ইটিং টু লিটল গ্রিন ভেজিস, অর্থাৎ খুব অল্প পরিমাণে সবুজ শাকসবজি খাওয়া। আচ্ছা, আমাদের যে পরিমাণ সবুজ শাকসবজি খাওয়া দরকার, আমরা কয়জন ব্যক্তি খাই? কচু শাক আমরা কয়জন ব্যক্তি খাই? অথচ কচু শাক কিন্তু শরীরের জন্য অনেক বেশি সহায়ক, অনেক বেশি দরকার। তারপর হচ্ছে লাউ শাক, আমরা কয়জন ব্যক্তি খাই? আমরা খুব বেশি কিন্তু খাই না। তো আমাদের অতিরিক্ত কম পরিমাণে সবুজ শাকসবজি খাওয়াটা, এটাও কিন্তু আনহেলদি ইটিং হ্যাবিট। অনেকে আছে সবুজ শাকসবজি একেবারে পছন্দই করে না। তো এইরকম হলে কিন্তু আপনার বডিতে ইমব্যালেন্স তৈরি হবে। তো আপনাকে অবশ্যই কি করতে হবে? সবুজ শাকসবজি বেশি বেশি খেতে হবে। গুরুত্বপূর্ণ একটা স্লাইড একটু দেখেন, সেটা হচ্ছে বডি এজ দ্য বেস্ট ডক্টর। আমরা চিকিৎসা নেওয়ার জন্য কোথায় যাই? হসপিটালে যাই, বিভিন্ন এমবিবিএস ডাক্তারের কাছে যাই, টাকা দিয়ে ভিজিট করে আমরা ডাক্তার দেখাই। কিন্তু আপনি কি জানেন বেস্ট একটা ডক্টর আপনার সাথেই থাকে? সেটা হচ্ছে কি? বডি। আপনি হয়তো বুঝতেছেন না আপনার বডি কিভাবে আপনার জন্য বেস্ট ডক্টর, কিভাবে আপনার জন্য বেস্ট ডক্টর। তো এই বডি আপনার জন্য যেভাবে আপনাকে প্রোটেকশন দেয়, যেভাবে আপনাকে অটো ট্রিটমেন্ট দেয়, তো সেই চিত্রটাই কিন্তু আমি আপনাদের মধ্যে তুলে ধরেছি। থ্রি ডিফেন্স লেভেল অফ দা বডি টু ডিল উইথ টক্সিন, অর্থাৎ আপনার বডিতে যখন কোনো টক্সিন প্রবেশ করে, হতে পারে সেটা দূষিত পানির মাধ্যমে, হতে পারে সেটা অক্সিজেনের মাধ্যমে, হতে পারে সেটা ড্রাগস কেমিক্যাল খাবারের মাধ্যমে, হতে পারে চিন্তা টক্সিনের স্ট্রেসের মাধ্যমে, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে, বিভিন্ন ভাবে আপনার বডিতে টক্সিন জমতে পারে। তো এই টক্সিন গুলো যখন আপনার বডিতে আসে, তখন আপনার বডি সেটাকে সাথে সাথে কি করে ফেলে? সেভ করে ফেলে। সেটাকে আপনার বডি থেকে মানে নির্দিষ্ট একটা দূরত্বে রেখে দেয়। সেটা হচ্ছে ফার্স্ট লেভেল অফ ডিফেন্স ডিসচার্জ স্পেস। ফার্স্ট লেভেল অফ ডিসচার্জ স্পেস সেটা কি করে? সেটাকে আহ মানে একটা টক্সিন যখন বডিতে আসে, সেটাকে নির্দিষ্ট একটা জায়গায় জমিয়ে ফেলে। এখন জমায় কেন, কেন জমানোর দরকার? দেখবেন গ্রাম অঞ্চলে যখন সাপে কাটে, পায়ে যখন সাপে ছোবল দেয়, তখন কি করে? প্রথমেই যে কাজটা করে সেটা হচ্ছে, যেখানে কামড় দেয় তার আধ হাত উপরে মানে রশি দিয়ে শক্ত করে পা বেঁধে দেয়। কেন? ওই বিষ যেন পুরো বডিতে ছড়িয়ে না পড়তে পারে। ছড়িয়ে পড়লেই কিন্তু ব্যক্তি মারা যাবে। ওই বিষটা যেন ওই জায়গাটাতে অবস্থান করে, এর কারণে ওই পায়ের নির্দিষ্ট একটা জায়গায় বেঁধে দেয়, যেন পুরো বডিতে রক্তের মধ্যে ওই বিষটা না ছড়াতে পারে। তো সেম, যখন টক্সিনটা বডিতে ঢুকে যাচ্ছে, ওই টক্সিনটা পুরো বডিতে ছড়লে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন খুব দ্রুত। বডি এটাকে কি করছে? ফার্স্ট লেভেলে নির্দিষ্ট একটা জায়গায় জমিয়ে ফেলতেছে। তাহলে বডি যেটা জমাচ্ছে সেটা কিন্তু জমেই আছে, কিন্তু এটাকে আপনি বের করে দিচ্ছেন না। তো যখন আপনি সেটাকে বের করে না দিবেন, আপনি বডি যেটা জমিয়ে রেখেছে সেটা যদি আপনি জমানো অবস্থায় রাখেন, তাহলে বডি সেটা কি করবে? সেকেন্ড লেভেল অফ ডিফেন্সে গিয়ে পুট অ্যাসিড বেস মানে অ্যাসিডিক অ্যাসিডে রূপান্তরিত করবে। সেটাকে কিন্তু আপনার পাথরে রূপান্তরিত করবে। হ্যাঁ। তো ওই পাথরটা পরবর্তীতে দেখা যায় থার্ড লেভেলে গিয়ে টিউমার ডেভেলপিং ফেজ, অর্থাৎ টিউমারে ডেভেলপ করবে। অর্থাৎ একটা জায়গায় টক্সিন জমা করছে, ওই টক্সিন যখন আপনি বের করে দিচ্ছেন না, তখন দীর্ঘদিন হয়ে যাচ্ছে, সেটাকে কি করতেছে? আপনার পাথরে রূপান্তরিত করতেছে, ফুড অ্যাসিডে রূপান্তরিত করতেছে। যখন সেটাকেও আপনি নির্মূল করতেছেন না, তখন সেখান থেকে কি হচ্ছে? বডি সেটাকে টিউমারে রূপান্তরিত করতেছে, মানে টিউমার ডেভেলপ করতেছে। তা আমরা বলি যে ভাই অমুকের ঘাড়ে টিউমার, অমুকের পেটে টিউমার, অমুকের মানে লিভারে টিউমার হয়েছে, বিভিন্ন জায়গায় টিউমার, ব্রেইনে টিউমার, বিভিন্ন রকম টিউমার কথা আমরা বলে থাকি। তো এই টিউমার কি একদিনে হয়? না। টক্সিন জমা হয়, সেখান থেকে ফুট অ্যাসিড স্টোন পাথরে রূপান্তরিত হয়, তারপর কিন্তু সেটা টিউমারে চলে যায়। তাহলে টিউমার কিন্তু একদিনে আসে না, ধীরে 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 টক্সিন গুলো একটা সময় টিউমারে রূপান্তরিত হয়। এখন ভাই আমার কথা হচ্ছে, এই যে টক্সিন আপনার বডিতে জমলো, এগুলো আপনাকে কি করতে হবে? বের করে দিতে হবে। তাহলে এই বডি এই কাজটা কিন্তু করে থাকে, এই জন্য বলা হয় বডি ইজ দা বেস্ট ডক্টর। এরপরেও এর বাহিরে বডি কিছু কাজ করে থাকে, এই টক্সিন গুলোকে তারা বিভিন্ন মাধ্যমে বের করার চেষ্টা করে। চারটা মাধ্যমে বের করার চেষ্টা করে। সোয়েট মানে ঘাম, আপনার বডিতে যখন ঘাম হয়, এই ঘামের মাধ্যমে বডি টক্সিন গুলোকে বের করে দেয়। এরপরে ফ্লেম
মানে হচ্ছে কাশ কফের মাধ্যমে কিন্তু টক্সিন গুলো আপনার বডি থেকে বের করে দেয়। এরপরে ইউরিন প্রস্রাবের মাধ্যমে এই টক্সিন গুলো বের হয়ে যায়। আবার স্টুল মানে পায়খানার মাধ্যমে আপনার এই টক্সিন গুলো বের হয়ে যায়। ভাই যার সর্দি লাগে না তাকে আপনি জিজ্ঞাসা করে দেখেন সর্দি না হওয়ার যন্ত্রণা কতটুকু। ভাই যার 3 দিন ধরে পায়খানা কষা তাকে আপনি জিজ্ঞাসা করেন ভাই পায়খানা না করার যন্ত্রণা কতটুকু। যার প্রস্রাব আটকে আছে 2 দিন ধরে তাকে আপনি জিজ্ঞাসা করেন এই প্রস্রাব করতে পারা শান্তি কতটুকু। তাকে একটু জিজ্ঞাসা করেন। তাহলে দেখেন এই বডি যদি আপনার এই মানে ময়লাগুলো, আপনার এই টক্সিন গুলো এই 4টা মাধ্যমে বের করে না দেয়, আপনি ভাই কি হবেন? আপনার বডিতে ময়লা দিয়ে জমে যাবে, ময়লা দিয়ে ভরে যাবে। মানে আপনাকে ডাস্টবিনে পড়ে থাকতে হবে, বডিটাই ডাস্টবিন হয়ে যাবে। তাহলে বডি এগুলো না চাইতেই কিন্তু করে ফেলতেছে। সর্দি হওয়ার জন্য আপনাকে ওষুধ খাইতে হয় না ভাই, প্রস্রাব করার জন্য ওষুধ খেতে হয় না, পায়খানা করার জন্য ওষুধ খেতে হয় না, শরীর থেকে ঘাম ঝরানোর জন্য ওষুধ খেতে হয় না। বডি কিন্তু নিজে থেকেই করে ফেলে। তাহলে বডি কি আপনার জন্য বেস্ট ডক্টর না? অবশ্যই বেস্ট ডক্টর। হসপিটালের ডাক্তারের কাছে যাবেন সেটা পরের বিষয়, বাট এই ডক্টর যে আপনাকে প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ডে আপনাকে প্রোটেকশন দিচ্ছে, ভাই এই ডক্টরকে আপনি মূল্যায়ন কেন করছেন না? আপনার জীবনের সবচেয়ে বড় ডক্টর হচ্ছে আপনার বডি। তাহলে আপনাকে এই বডিকে সুস্থ রাখতে হবে। আপনি যদি সুস্থ থাকতে চান আপনার বডিকে সুস্থ রাখতে হবে, কারণ এই বডি আপনাকে বিভিন্ন ভাবে টক্সিন থেকে প্রোটেকশন দিচ্ছে। সেকেন্ড লেভেল অফ ডিফেন্স, সেকেন্ড লেভেলে যেটা হয়, ফুড অ্যাসিড ফেজ টক্সিন উইল বি ক্রিস্টালাইজ অফ কম্বাইন্ড উইথ ইনার্ট ম্যাটেরিয়ালস। অর্থাৎ এই টক্সিন গুলো আপনার ইউরিক অ্যাসিডে রূপান্তরিত করে একটা জায়গায়, সেটা কি করতেছে ইউরিক অ্যাসিডে রূপান্তরিত করে ফেলতেছে। আবার কিছু পরিমাণ টক্সিন আছে, এই টক্সিন গুলোকে যে কোলেস্টেরল, মানুষের বডিতে যে কোলেস্টেরল থাকে এই কোলেস্টেরল জায়গাগুলোতেও জমিয়ে ফেলতেছে। ফলে এটা কিন্তু আপনি না চাইতেও আপনার বডি করে ফেলতেছে। না করলে আপনি অসুস্থ হয়ে যাবেন। হয়তো আপনি এখন বুঝতে পারছেন না যে বডি কিভাবে করছে। থার্ড লেভেল অফ ডিফেন্স, টিউমার ডেভেলপমেন্ট ফেজ। অর্থাৎ টিউমারে রূপান্তরিত করে ফেলেছে, যেটা আমি আপনাদেরকে বললাম। তার মানে অসুস্থতা যখন মানুষের বডিতে বাসা বাঁধে সেটা কিন্তু একদিন দুদিনে বাসা বাঁধে না, ধীরে 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 কিন্তু প্রত্যেকটা মানুষের বডিতে বাসা বাঁধে। এখন ভাই আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সে আলোচনাটা হচ্ছে একটা মানুষ কিভাবে অসুস্থ হবে এবং কোন পদ্ধতি অবলম্বন করলে সে সুস্থ থাকতে পারবে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আমি কিন্তু জ্ঞানথেরাপি প্রোগ্রামটা কেবল স্টার্ট করলাম, এখনো কিন্তু জ্ঞানথেরাপি প্রোগ্রামটাতে পা রাখলাম। তো আপনি যদি ভাই ডিএক্সএন বিজনেস নাও করেন, যারা এই সময়টুকু আমার কথাগুলো শুনেছেন, আমার আলোচনাটা শুনেছেন, অবশ্যই আমি বলবো আপনি নিজেকে সচেতন রাখতে পারবেন, আপনার পরিবারের মানুষজন আশেপাশের মানুষকে আপনি সচেতন করে দিতে পারবেন। তো নিজেকে সুস্থ রাখার জন্য এই কথাগুলো ছিল খুব বেশি ইম্পর্টেন্ট। আর এখন আমি যে কথাটা বলবো, যেটা আমি বললাম ভাই, আপনার বডি হচ্ছে বেস্ট একটা ডক্টর। এই ডক্টরটাকে ঠিক রাখার জন্য আপনাকে যেটা করণীয় সেই আলোচনাটা আমি এখন শুরু করলাম, সেটা হচ্ছে জ্ঞানোথেরাপি। অর্থাৎ জ্ঞানোডার্মা মাশরুমটাই আপনার বডিকে সেভ রাখতে পারে। জ্ঞানোডার্মা মাশরুমটাই আপনার এই ডক্টর নামক বডিটাকে ভালো রাখতে পারে। তো এখন কিভাবে এই জ্ঞানোডার্মা মাশরুমটা আপনার বডিকে সেফ রাখবে, আপনার বডিকে প্রোটেকশন দিবে, এটা নিয়েই কিন্তু আমার আলোচনা শুরু। এখন ফার্স্ট আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জ্ঞানোডার্মা লুসিডাম। আপনারা জানেন আমাদের ডিএক্সএন এর 2 ধরনের মাশরুম আছে। একটা মাশরুমই টোটাল 2টা বয়সের, একটা হচ্ছে 18 দিনের মাশরুম আর একটা হচ্ছে 90 দিনের মাশরুম। 18 দিনের যে মাশরুম সেই মাশরুমটাকে বলা হয় গ্যানোসিলিয়াম বা জিএল। আর 90 দিনের যে মাশরুমটা রয়েছে এটাকে বলা হয় আরজি অর্থাৎ ঋষি জ্ঞান। এই 90 দিনের মাশরুমটাকে পাউডার আকারে যে প্রোডাক্টটা বাজারে নিয়ে এসেছে ডিএক্সএন, যেটা আমরা বর্তমানে পাচ্ছি ইউজ করছি, সেটাকে বলা হয় আরজি। এই যে দেখেন বাম পাশে যেটা আরজি ঋষি জ্ঞান লেখা, এবং ডান পাশে যেটা রয়েছে এটা হচ্ছে 18 দিনের মাশরুম জিএল। তো এই বডিকে সাপোর্ট দেওয়ার জন্য যে প্রোডাক্টটা মোস্ট ইম্পর্টেন্ট সেটাই হচ্ছে আমাদের ডিএক্সএন এর আরবি এবং জিএল। ভাব হচ্ছে 90 দিনের মাশরুম, আর জিএলটা হচ্ছে 18 দিনের মাশরুম। কচি যে রেড মাশরুমটা রয়েছে, মাইসিলিয়ামটা রয়েছে 18 দিনের, ওই মাশরুমটা পাউডার আকারে যে বোতলজাত করেছে সেটাকে বলা হয় গ্যানোসিলিয়াম বা জিএল। আরজি এবং জিএল এই দুটো প্রোডাক্ট আপনার বডিকে কি করবে? প্রোটেকশন দিবে।
কাকে প্রোটেকশন দিবে? আপনার ডাক্তার নামক বডিটাকে প্রোটেকশন দিবে। অবজারভেশন থিওরি অফ জ্ঞানোথেরাপি। এখন জ্ঞানোডার্মা আমাদের বডিকে, মানে বডিতে কি অবজারভেশন করে, কিভাবে অবজারভেশন করে। আচ্ছা, একটু দেখি ফার্স্ট অবজারভেশন থিওরি। যেটা আমরা দেখলাম যে আমাদের বডিতে মানে আসলে আমরা অসুস্থ হই যে দুই কারণে, সেটা আবার চলে আসছে স্লাইড, যে টক্সিন এবং ইমব্যালেন্স। এই টক্সিন এবং ইমব্যালেন্সের কারণেই কিন্তু মূলত আমরা অসুস্থ হয়ে যাই। আচ্ছা, সেকেন্ড অবজারভেশন থিওরি, গ্যানোডার্মা সাপোর্ট দ্য বডি টেক্স কেয়ার অফ ইটস ওন হেলথ প্রবলেম, দা এবিসি রুলস। অর্থাৎ গ্যানোডার্মা মাশরুম আপনার বডিকে সবসময় সাপোর্ট দিয়ে যাবে। থার্ড অবজারভেশন, সেটা হচ্ছে রিয়াকশন ইজ কস্ট বাই দা বডি নট গ্যানোডার্মা। খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড, একটু মনোযোগ দিবেন কাইন্ডলি। আমি যে বিষয়টা বলবো, যদি আপনি এই স্লাইডটাতে ক্লিয়ার হতে পারেন, তাহলে আপনার মধ্যে কোনো প্রকার নেগেটিভ কোশ্চেন আপনার আসবে না ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করার পর। ভাই, অনেকে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করার পর বলে যে ভাই, আরজিজিএল খাওয়ার পরে আমার মাথা কেমন যেন একটু ঘুরছে, আমার পা ব্যথা করছে, আমার একটু মানে একটু ব্রণ উঠছে, আমার শরীরটা কেমন যেন একটু হালকা হালকা মনে হচ্ছে, শরীর যেন আমার ঠিক থাকছে না, শরীরটা যেন, মাথা যেন একটু ঘোরায়। তো এরকম মানে কমপ্লেন অনেকে করে থাকেন। এখন আমার কথা হচ্ছে যে ভাই, আপনার বডিতে এই রকম সিমটম দেখা দেওয়ার কারণে যেটা দায়ী, সেটা হচ্ছে আপনার বডি নিজেই দায়ী। গ্যানোডার্মা খাওয়ার কারণে আপনার বডিটা এরকম হয় না। মানে এই গ্যানোডার্মার, মানে গ্যানোডার্মা আপনার বডিতে কোনো সাইড ইফেক্ট করে না। আপনার বডিতে যেটা সাইড ইফেক্ট করে সেটা হচ্ছে আপনার বডি সাইড ইফেক্ট করে। একটা কথা আছে যে চোরের মন পুলিশ পুলিশ। ভাই, যে চোর সে কিন্তু পুলিশকে দেখে পালাবে, আর যে সৎ ব্যক্তি সে কিন্তু পুলিশকে দেখে পালাবে না। আসামি কিন্তু পুলিশকে দেখে পালাবে। তাহলে আপনার মুখের ব্রণ উঠছে, এই দোষটা কেন? এই দোষটা কার? এই দোষটা হচ্ছে আপনার মুখের। আপনার মুখে সেই ব্রণের জীবাণুটা আগে থেকেই ছিল, যার কারণে উঠেছে। ভাই, না থাকলেও তো উঠতো না। কারণ গ্যানোডার্মার কাজ হচ্ছে বডি থেকে টক্সিন গুলো বের করে দেওয়া, জীবাণুগুলোকে বের করে দেওয়া। তাহলে আপনার বডি থেকে টক্সিন নামক যে ব্রণ, বিষাক্ত পদার্থগুলো আছে, এটাকে বের করে দিচ্ছে। তাহলে গ্যানোডার্মা আপনার ক্ষতি করছে না, বাট ব্রণটা বের হচ্ছে এই কারণেই আপনার মুখে ব্রণ ছিল। ভাই, আপনার পা ব্যথা করছে, আপনার পেটের প্রবলেম হয়ে গেছে, এই দোষটা কি জ্ঞানোডার্মার? না। আপনার পেটের সমস্যা আগে থেকে ছিল, যেটা খাওয়ার কারণে আপনি বুঝতে পারতেছেন যে আমার পেটের সমস্যা ছিল, আমার পেটের সমস্যা ছিল, এটা খাওয়ার পরে আপনি বুঝতে পারতেছেন। তাহলে ইট হ্যাজ বিন অবজার্ভড দ্যাট গ্যানোডার্মা ওয়ার্কস অন দ্য হিউম্যান বডি উইথ অর উইদাউট অ্যাওয়ারনেস। অর্থাৎ আপনি দুই ভাবে এটাকে উপলব্ধি করতে পারবেন। একভাবে আপনি বুঝতে পারবেন যে গ্যানোডার্মা কাজ করতেছে, আপনি বুঝতে পারবেন, আপনার মাথাও ঘোরাতে পারে, আপনার বডিতে প্রবলেম থাকলে এরকম হবে, আপনার মুখে ব্রণ উঠতে পারে, আপনার অ্যালার্জির প্রবলেম দেখা দিতে পারে। কারণ যদি অ্যালার্জির প্রবলেম দেখা দেয়, বুঝবেন আপনার বডিতে অ্যালার্জির প্রবলেম আগে থেকে ছিল। আর যার অ্যালার্জির প্রবলেম আগে থেকে ছিল না, তার কোনো প্রবলেম হবে না। তাহলে আমাদের বডিতে কোন কোন প্রবলেম গুলো আছে এগুলো তো আমরা জানি না, লুকায়িত আছে, এগুলোকে বের করে দিতে হবে ভাই। ওই যে বললাম, টক্সিন আমাদের বডিতে জমে গেছে। এখন জমে গেছে, এটা তো আপনি বুঝতে পারতেছেন না। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার বডিতে টক্সিন আছে? এই জ্ঞানডার্মা যখন খাবেন, টক্সিন গুলো আপনার বের হয়ে আসার জন্য চেষ্টা করবে। এই জ্ঞানডার্মাটা ওই টক্সিন গুলোকে বের করে দিবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার পেটের প্রবলেম দেখা দিচ্ছে, মানে কি পেটের প্রবলেম আগে থেকে ছিল। বাট জ্ঞানডার্মা না খেলে বুঝতে পারতেন না। অ্যালার্জির প্রবলেম দেখা দিচ্ছে, গ্যানোডার্মা খাওয়ার পর যদি মনে হয় অ্যালার্জি দেখা দিচ্ছে, বুঝতে পারবেন যে আপনার বডিতে অ্যালার্জি ছিল। কিন্তু গ্যানোডার্মা না খেলে তো আপনি বুঝতে পারতেন না। But আপনি খেয়েছেন বিদায় বুঝতে পেরেছেন। তাহলে আপনি কন্টিনিউ করেন, ওই টক্সিন গুলো বের হয়ে যাক। তাহলে টক্সিন গুলোকে বের করে দিলে আপনার বডি ভালো থাকবে, আপনার বডি যদি ভালো থাকে আপনি ভালো থাকবেন। একদম সহজ কথা। তো দেখেন, ইমোশনাল আপনি বুঝতে পারবেন গ্যানোডার্মা খাওয়ার পর। অনেকেই হয়তো বলে থাকেন, ভাই আমার মনটা ফুরফুরে লাগছে, আপনার মনটা ভালো লাগছে, নিজেকে হালকা লাগছে, তার মানে বুঝতে পারবেন আপনার ইমোশনালি গ্যানোডার্মা কাজ করছে। আবার অনেক সময় ফিজিক্যালিও আপনি বুঝতে পারেন যে গ্যানোডার্মাটা কাজ করতেছে। এরপর আসেন ফোর্থ অবজারভেশন থিওরি। তো গ্যানোডার্মা মাশরুমের একটা ডোজ, আরজি এবং জিএল, এটা একটা ডোজ আছে। আমরা ডোজটা নিয়ে একটু কথা বলি। ডোজ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সিচুয়েশন। অর্থাৎ এই ডোজটা নির্ভর করবে আপনার বডির কন্ডিশনের উপর। আপনার বডি কোন কন্ডিশনে আছেন, ওই কন্ডিশনের উপর নির্ভর করবে আপনি ডোজটাকে কিভাবে কন্টিনিউ করবেন। আচ্ছা, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক, 1 মাসে 4টা সপ্তাহে আপনি এটাকে
মানে কমাতে পারেন এবং বাড়াতে পারেন। আচ্ছা, কিভাবে শুরু করবেন? ফার্স্ট উইকে আপনি 1 পেয়ার, দিনে 1 পেয়ার, অর্থাৎ একটা, এটা যদি আপনার ট্যাবলেট আকারে হয় তা আপনি একটা ট্যাবলেট, একটা আরজি, একটা জিএল আপনি প্রথম সপ্তাহে ইউজ করবেন। আচ্ছা, খাওয়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে আপনার বডিতে কোনো রিয়েকশন দেখা দিচ্ছে না, আপনার বডিতে যে টক্সিন গুলো আছে এই টক্সিন গুলো মানে মানে দেখা দিচ্ছে না, কোনো রিয়েকশন দেখা দিচ্ছে না, তাহলে আপনি দ্বিতীয় সপ্তাহে 2 পেয়ার, অর্থাৎ দুটো আরজি দুটো জিএল আপনি ট্যাবলেট কন্টিনিউ করবেন। এখন দ্বিতীয় সপ্তাহে এসে যদি মনে হয় না আমার বডিতে কোনো রিয়েকশন দেখা দিচ্ছে না, তখন আপনি ডোজটাকে ডাবল করবেন, তৃতীয় সপ্তাহে হিসেবে 4টা আরজি 4টা জিএল। এখন তৃতীয় সপ্তাহে এসে যদি আপনি দেখেন যে আপনার বডিতে কাজ করতেছে, সেটা কিভাবে, মনটা ফুরফুরে লাগছে, আপনার মাথা কেমন যেন একটু ঘোরাচ্ছে, বা যে কোনো ভাবে যে কোনো ধরনের মানে রিয়েকশন আপনার দেখা দিতে পারে, আপনি কিন্তু বুঝতে পারবেন গত সপ্তাহ থেকে এই সপ্তাহটাকে আপনার কেমন যেন একটু, কেমন একটু উল্টা, মানে কেমন যেন লাগতেছে। তখন আপনি বুঝতে পারবেন যে এই পরিমাণ ডোজে তৃতীয় সপ্তাহে এসে এই ডোজটা আপনার বডিতে কাজ করছে, আপনার বডিতে কাজ করছে। যদি মনে হয় এই রিয়াকশনটা আপনি সহ্য করতে পারতেছেন, তাহলে এই ডোজটাকে আপনি কন্টিনিউ করে যাবেন। আর যদি মনে হয় এই ডোজটা আপনার কাছে সহ্য হচ্ছে না, তখন আপনি ওই যে যেভাবে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ, এই তৃতীয় সপ্তাহে এসে সহ্য করতে পারতেছে না, তাহলে চতুর্থ সপ্তাহে গিয়ে ওই ডোজটা আপনি দ্বিতীয় সপ্তাহের ডোজটা নিয়ে আসবেন, সেটা হচ্ছে দুটো আরজি দুটো জিএল। যদি তৃতীয় সপ্তাহে এসেও আপনি রিয়াকশন বুঝতে না পারেন, তাহলে সেটাকে আপনি ফোর্থ উইকে গিয়ে আপনি 6টা আরজি 6টা জিএল 6 পেয়ার করে আপনি দেন। আপনার রিয়াকশনটা আপনি বুঝতে পারবেন। যদি মনে হয় যে হ্যাঁ আপনি সহ্য করতে পারতেছেন, যে ডোজে আপনি সহ্য করতে পারতেছেন, কন্টিনিউ করে যাবেন। অসহ্য মনে হলে আপনি সেটা যেভাবে বাড়িয়েছেন ঠিক সেভাবে আপনি কমিয়ে ফেলবেন। ভাই, ওই যখন বাইক আপনি 100 গতিতে চালান, হঠাৎ করে কিন্তু আপনি ওই হাইড্রোলিক ব্রেক আপনি ধরতে পারবেন না, উল্টে পড়ে যাবেন। রানিং অবস্থায় আপনি ব্রেক করতে পারবেন না কখনো, কারণ গ্যানোডার্মা আপনার বডিতে যে গতিতে কাজ করছে, ওই গতিটাকে আপনি হঠাৎ করে থামিয়ে দিতে পারবেন না। আপনি ধীরে 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 আপনাকে থামাতে হবে। আপনাকে দেখতে হবে যখন বাইকটা আপনি মানে থামাবেন, তখন আপনাকে কিন্তু 100 হাত দূর থেকেই চিন্তা করতে হয় ওই জায়গায় গিয়ে আমি বাইকটা থামাবো। তো সেভাবে কিন্তু আপনি ডোজ অনুযায়ী সেভাবে কমাবেন, হঠাৎ করে কমিয়ে দিবেন না, হঠাৎ করে বাড়াবেন না। এই সিস্টেম মেনটেন করে কমাবেন, সিস্টেম মেনটেন করে বাড়াবেন। অর্থাৎ আমি বললাম ডোজ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সিচুয়েশন, নো রেসপন্স, ইনক্রিজ ডোজ গ্রাজুয়ালি। যদি বডি রেসপন্স না করে ডোজটাকে বৃদ্ধি করেন। ম্যানেজেবল সিচুয়েশন, বডি যদি সেটা ম্যানেজ করতে পারে, কন্টিনিউ ডোজটাকে কন্টিনিউ করে যান। নো ম্যানেজেবল সিচুয়েশন, কন্টিনিউ, সেটা যদি আপনার ম্যানেজ করতে না পারেন, বডি বডি যদি সেটা সহ্য করতে না পারে, আপনি রিডিউস ডোজ বাই হাফ, ডোজটাকে আপনি কমিয়ে ফেলেন। দা টাইম ফ্যাক্টর ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন ডোজ। এরপর আসেন অ্যাসিডিক বনাম অ্যালকালাইন। আমরা অনেকেই এই খাবারগুলো প্রতিদিন খাই, কিন্তু একটা বারও আমরা চিন্তা করি না কোনটা অ্যাসিডিক কোনটা অ্যালকালাইন, কতটুকু পরিমাণ অ্যাসিডিক খাওয়ার দরকার, কতটুকু পরিমাণ অ্যালকালাইন খাওয়ার দরকার। তো হিউম্যান বডিকে ভালো রাখার জন্য আপনার বডিতে অ্যাসিডিক এবং অ্যালকালাইন এই দুটো ফুডই দরকার। এই দুটো ফুডই আপনার বডিতে দরকার ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। সেটা অ্যাসিডিক পরিমাণ, অ্যাসিডিক ফুড এবং অ্যালকালাইন ফুড। তো এটা তো একটা মানে পরিমাণ আছে, আপনি কোন পরিমাণ খাবেন। তো অ্যাসিডিক এখন আসলে মানে দেখা যাচ্ছে যে অ্যাসিডিক ফুড আপনার বডিতে পরিমাণ দরকার হচ্ছে 1%, এবং অ্যালকালাইন ফুড এটা আপনার বডিতে দরকার 4%, 4:1। কিন্তু সেটা বর্তমানে আসলে দেখা যায় যে অ্যাসিডিক ফুডটাই খেয়ে ফেলতেছি 4, এবং অ্যালকালাইন ফুডটা খেয়ে ফেলতেছি 1। মানে পুরোটাই উল্টা। যেখানে 4 হওয়ার কথা সেখানে 1 করে ফেলছি, যেখানে 1 হওয়ার কথা সেখানে 4 করে ফেলছি। যার কারণে আপনার বডিতে অনেক মানে খাবারের প্রবলেম দেখা দেয়, আপনার বডিতে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়ে থাকে ধীরে ধীরে। তো আমরা একটু দেখি যে অ্যাসিডিক ফুড কোনগুলো এবং অ্যালকালাইন ফুড গুলো কোনগুলো। তো অ্যাসিডিক ফুড সেটা হচ্ছে মাংস, মিট, সফট ড্রিঙ্কস, সুগার, ব্ল্যাক টি, তারপর হচ্ছে অ্যালকোহল, প্রসেসড ফুড, ভাজা পোড়া, পুরা মুরগি, এই যে যে ধরনের খাবার, এইগুলো হচ্ছে অ্যাসিডিক ফুড। এটা আপনি খাবেন 1%। আর অ্যালকালাইন ফুড যেটা হচ্ছে সরগম, হোয়েট ফ্রুইট, ভেজিটেবল, কর্ন, মিলেট, এই যে মানে গাজর, পেঁপে, এগুলো হচ্ছে আপনার অ্যালকালাইন ফুড। তো এই খাবারগুলো খাবেন আপনি 4%। তো আমরা
সেই 4% জায়গায় খেয়ে ফেলতেছি কোনটা, সেই 4% জায়গায় আমরা খেয়ে ফেলতেছি কোনটা, অ্যাসিডিক ফুড। আর 1% জায়গায় আমরা খেয়ে ফেলতেছি অ্যালকালাইন ফুড। তো অ্যালকালাইন হবে 4 এবং অ্যাসিডিক হবে 1। তো এই দুটোকে যদি আপনি মানে ম্যানেজ করে চলতে পারেন, তা আমি বলবো আপনি কিন্তু অনেকাংশে সুস্থ থাকতে পারবেন। তো এখন আমার কথা হচ্ছে ভাই, এটা কি আপনি মেনটেন করে চলতে পারেন কিনা? অ্যাসিডিক ফুড 1%-এ নিয়ে আসবেন, এটা পারবেন কিনা বা পারেন কিনা? তো আমার মনে হয় না যে 100 জনের মধ্যে আহ মানে আমার মনে হয় যে 100 জনের মধ্যে 98 জন ব্যক্তি বা 95 জন ব্যক্তি এটা মেইনটেইন করতে পারে না, বাকি 4% 5% লোক সেটা পারে। এখন কথা হচ্ছে ভাই, এই যে 95% ব্যক্তি আমরা আছি যেটা মেইনটেইন করতে পারি না, তাহলে আপনাকে মেইনটেইন করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট, অ্যালকালাইন গুলো ইউজ করতে হবে। এখন কোন কোন প্রোডাক্টের মধ্যে অ্যালকালাইন আপনি পাবেন? তো সেটা আপনি পাবেন আরজি এবং জিএল যদি আপনি ইউজ করেন তাহলে অ্যালকালাইন পাবেন। আপনি ডিএক্সএন স্পাইস 30 এটা ইউজ করেন, আপনি অ্যালকালাইন পাবেন। ডিএক্সএন এর স্পিরুলিনা এটা ইউজ করেন, আপনি অ্যালকালাইন পাবেন। লিংজি কফি এটা ইউজ করেন, অ্যালকালাইন পাবেন। এবং মরিঞ্জি জুস এটা ইউজ করেন, আপনি অ্যালকালাইন পেয়ে যাবেন। তাহলে আপনি যদি এই মানে অ্যালকালাইন অ্যাসিডিক ফুড এটাকে মেইনটেইন করতে না পারেন 4:1, তাহলে আপনি কি করবেন? এই যে ডিএক্সএন এর অ্যালকালাইন এই ফুডটার খাওয়া বাড়িয়ে দিবেন, তাহলে আপনার অ্যালকালাইনের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। এরপর এনজাইম থিওরি, ডায়াবেটিস ইজ নট দ্য প্রবলেম, ফুড ইজ প্রবলেম। আমরা বলি ডায়াবেটিস রোগ, আসলে ডায়াবেটিস বলতে কোনো রোগ নেই, এটা হচ্ছে আপনার বডির একটা খাদ্যাভ্যাসের সমস্যা। আপনার বডির খাদ্যাভ্যাস যখন সমস্যা দেখা দেয় তখন আপনার বডিতে কিছু পরিমাণ প্রবলেম দেখা দেয়। তো দেখেন, এখন যখন কোনো একটা ব্যক্তির খাদ্যাভ্যাস ঠিক থাকে না, ওই যে অ্যাসিডিক ফুড বেশি খায়, অ্যালকালাইন ফুড কম খায়, এরপর দেখা যায় যে অতিরিক্ত পরিমাণ খায়, খুব অল্প পরিমাণে খায়, সঠিকভাবে খায় না, খুব বেশি খায়, খুব দ্রুত পরিমাণে খায়। তো দেখা যায় খাবার না চিবানোর কারণে তখন কি হয়, আমাদের বডিতে ডাইজেস্টিভের অনেক প্রবলেম দেখা দেয়। এখন ডাইজেস্টিভটা হচ্ছে আপনি যেটা খাচ্ছেন সেটা সঠিকভাবে হজম না হওয়া। আপনি ভাত খাচ্ছেন কিন্তু ভাত চিবাচ্ছেন না, 15-20টা চিবানি আপনি দিয়ে খাচ্ছেন না। তো এটা কি হচ্ছে, এই ভাতটাকে হজম করার জন্য পিত্তথলি থেকে এক প্রকার রস আসে যেটাকে বলা হয় পিত্তরস। তো লিভার কিন্তু তখন ওই পিত্তরসটা আপনার পাকস্থলীতে সরবরাহ করে। কেন? ওই খাবারটাকে হজম করার জন্য। কারণ আপনি হজম করার জন্য যে কাজটা করার সেই কাজটা আপনি করেন নাই, সেটা আপনি কখনোই করেন না। তো এই জন্য লিভার পিত্তথলি থেকে ওই পিত্ত রস কিন্তু আপনার পাকস্থলিতে সরবরাহ করে। তখন কি হয়, আপনার পাকস্থলিতে একটা ইফেক্ট ফেলে, একটা ইফেক্ট তৈরি হয়, যার কারণে আমাদের বডিতে কি হয়, গ্লুকোজ তৈরি হয়, সুগারের মাত্রা বেড়ে যায়। তখনই আমরা বলি আমাদের বডিতে ডায়াবেটিস। কিন্তু ওই প্রবলেমটা, সুগারটা কেন বেড়ে গেল? আপনার ডাইজেস্টিভের প্রবলেম করছেন, আপনি আপনার খাবার ঠিক মতো খাননি, অ্যাসিডিক ফুড বেশি খেয়েছেন, অ্যালকালাইন ফুড কম খেয়েছেন, খাদ্যাভ্যাসটা ছিল একদম পুরোটাই ভুল। তো যার কারণে আপনার এই পিত্ত রসের কারণে অতিরিক্ত পরিমাণে এফেক্ট ফেলে আপনার পাকস্থলীতে, তখনই আপনার বডিতে সুগার এবং গ্লুকোজ বেড়ে যায়, তখনই আমরা বলি এটা ডায়াবেটিস। তো ডায়াবেটিস কোনো প্রবলেম না, খাদ্যাভ্যাসটা আপনি যদি ঠিক করেন এবং যাদের অলরেডি হয়ে গেছে তারা যদি খাদ্য তালিকায় যদি সঠিকভাবে খাদ্যাভ্যাসটা মেনটেন করেন, আমি বলবো যে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে। তার মানে আমাদের খাদ্য থেকে আমাদের এই ডাইজেস্টিভের প্রবলেম হয়, এবং ডাইজেস্টিভ প্রবলেম থেকে কি আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়। তো এখন হচ্ছে এনজাইম থিওরি। এখন এনজাইম যে ফুড, এখন আপনি কোন কোন প্রোডাক্ট গুলো ব্যবহার করলে এনজাইম পাবেন? এখন অনেকেই বলে লিডার ডায়াবেটিস এর জন্য কোন কোন প্রোডাক্ট দেওয়া যেতে পারে। এখন ভাই কথা হলো, ডিএক্সএন এর প্রোডাক্ট কি ডায়াবেটিস এর কোনো ঔষধ? একটু কমেন্টস করে বলবেন তো, যে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো কি ডায়াবেটিস এর কোনো ঔষধ? না। ডায়াবেটিস কেন হয়? ওই যে বললাম, খাদ্যাভ্যাসে যখন প্রবলেম হয় তখনই ডায়াবেটিস হয়। এখন খাদ্যাভ্যাস যদি আপনি চেঞ্জ করতে পারেন, ডিএক্সএন এর প্রোডাক্ট বাদ দিয়ে যদি আপনি চেঞ্জ করতে পারেন, খাবার সঠিকভাবে খান, যে রুলস রেগুলেশনের কথা বললাম এগুলো যদি মেনে চলেন, তাহলে আপনার কিন্তু ধীরে 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 এটা কন্ট্রোলে চলে আসবে। কিন্তু আপনি তো ভাই কন্ট্রোল করতে পারতেছেন না, আপনার মুখটাকে সামলাতে পারছেন না, আপনার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, আপনার লাইফ স্টাইল ঠিক করতে পারতেছেন না। তাহলে যেহেতু পারতেছেন না, সেহেতু আপনাকে এনজাইম ফুড খেতে হবে। এখন এনজাইম ফুড আপনি কোথায় পাবেন? আপনি কোথায় পাবেন? এগুলো বাজার থেকে সেভাবে কিনে সে পরিমাণে খাওয়া আপনার পক্ষে কি পসিবল? পসিবল না, সেভাবে মেনে চলা সম্ভব না। তো আপনি ডিএক্সএন আর আরজি যদি খান তাহলে আপনি এনজাইম পাবেন। আপনি যদি জিএল খান এনজাইম পাবেন, আপনি ডিএক্সএন এর স্পিরুলিনা খান আপনি এনজাইম পাবেন, আপনি মরিনজাইম খান এনজাইম পাবেন, এবং আপনি কডিপাইন খান আপনি এনজাইম পাবেন। তাহলে আপনি এই খাবারগুলো যখন খাবেন
আপনার ডাইজেস্টিভের প্রবলেম গুলো ধীরে 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 সলভ হবে। আপনার এনজাইমের যে খাবারগুলো, এই খাবারের ঘাটতি পূরণ হবে, আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আসবে। এখন আমি যেটা বললাম, বলেন তো, এই যে আরজিজিএল, স্পিরুলিনা, মরেনজাইম, কর্ডিপাইন, ডিএক্সএন যে প্রোডাক্ট গুলো, এগুলো কি ডায়াবেটিসের ঔষধ? অনেকেই বলে লিডার ডায়াবেটিস ভালো হবে কিনা। ভাই এগুলো তো খাবার, আপনি কেন এটাকে মেডিসিন বানাচ্ছেন? আপনি বোঝেন ডায়াবেটিস কেন হয়? খাবারটাকে নিয়ন্ত্রণ করার জন্যই তো ডিএক্সএন এর প্রোডাক্ট। এটা তো মেডিসিন না। আপনি খাবার খেয়ে আপনার এনজাইমের যে ঘাটতি, সেই ঘাটতিটাকে পূরণ করতেছেন, সেই খাবারটাকে আপনি নিয়ন্ত্রণ করতেছেন, যার কারণে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতেছে। গ্রিন থিওরি, রেড ব্লাড সেল, অর্থাৎ মানে লোহিত রক্তকণিকা, ফর রেড ব্লাড প্রোডাকশন উই নিড আয়রন অ্যান্ড ক্লোরোফিল অনলি ফাউন্ড ইন গ্রিন ভেজিটেবল। এই রেড ব্লাড সেল প্রোডাকশনের জন্য আমাদের বডিতে ক্লোরোফিল দরকার। রেড ব্লাড সেল আমাদের বডিতে তিন ধরনের রক্তকণিকা আপনি খুঁজে পাবেন, তিন ধরনের রক্তকণিকা। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, যেটাকে বলা হয় আরবিসি বা রেড ব্লাড সেল। আরেকটাকে বলা হয় হোয়াইট ব্লাড সেল অর্থাৎ শ্বেত রক্তকণিকা। আরেকটাকে বলা হয় অনুচক্রিকা। তো আপনার মানে বডি যখন কেটে যায়, তখন দেখবেন ওই কাটা স্থানে কিছু পরিমাণ রক্ত জমাট বেঁধে আপনার রক্ত পড়া বন্ধ করে। সেই জমাট বাঁধার কাজটা করে কিন্তু অনুচক্রিকা। অনুচক্রিকা সেই কাজটা করে। এখন এই রেড ব্লাড সেল যেটা রয়েছে, লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকা প্রোডাকশনের জন্য ক্লোরোফিল দরকার আপনার বডিতে। আর এই ক্লোরোফিলটা আপনি সবচেয়ে বেশি খুঁজে পাবেন সবুজ শাকসবজিতে। তাহলে সবুজ শাকসবজি আমরা খাই না, আমাদের বডিতে ক্লোরোফিল ঠিক মতো থাকে না, আমাদের বডিতে রেড ব্লাড সেল প্রোডাকশন একেবারে কমে যায়। যখন রেড ব্লাড সেল প্রোডাকশন কমে যায়, তখনই নানান ধরনের সমস্যা দেখা দেয়। তাই ছোট ছোট বাচ্চারা চোখে চশমা দিয়ে করে শহরাঞ্চলে কেন? সবুজ শাকসবজির অভাবে ঠিক মতো খায় না। তো গ্রাম অঞ্চলের শিশুদের আপনি একটা বাচ্চাও আপনি খুঁজে পাবেন না যারা চোখে চশমা দিয়ে ঘুরে। যত চোখে চশমা দেখবেন সব আপনি শহরাঞ্চলে, কারণ শহরাঞ্চলে শাকসবজি পরিমাণ কিন্তু তারা খুব বেশি খায় না। শুধু ডিম খায়, মুরগির মাংস খায়, মুরগির কলিজা খায়, ভিআইপি খাবার খায়, বার্গার পিৎজা খায়। বাবাকে ফোন দেয়, বাবা বাসায় আসার সময় আমার জন্য কি আনো? বার্গার নিয়ে আসো, আমার জন্য পিৎজা আনো, আমার জন্য মুগলাই নিয়ে এসো। তো সবুজ শাকসবজি খাওয়ার বদলে আপনার বাচ্চা এইগুলোই খাবে, তা আপনার বাচ্চা চোখে দেখবে কিভাবে? রেড ব্লাড সেল প্রোডাকশন থাকে না, ক্লোরোফিল থাকে না, যেটা পাওয়া যায় সবুজ শাকসবজিতে। তো ভাই আমরা নিজেকে ভালোবাসি, নিজের বডিকে ভালোবাসি, তো আমরা যদি এগুলো না বুঝি, তাহলে বুঝাবে কে? গ্রিন থিওরি। এখন এই যে মানে আমাদের বডিতে ব্লাড ব্লাড আসলে মূলত কোথা তৈরি হয়? বোন মেরু, এটা হচ্ছে হাড়। তো হাড়টাকেই বলা হয় বোন মেরু। তো এই আমাদের ব্লাডটা ওই হাড়ের ভেতর থেকে তৈরি হয়, তখন সেটা কিডনিতে যায়, কিডনি থেকে লিভারে যায়, লিভার থেকে স্প্লেনে যায়। এখন দেখেন, এই যে রেড ব্লাড সেল যদি আপনার বডিতে মারা যায়, এখন রেড ব্লাড সেল মারা যাওয়ার কিছু কারণ থাকতে পারে, কিছু কারণ থাকতে পারে। ক্লোরোফিলের প্রবলেম যদি হয়, সেখানেও আপনার সমস্যা হতে পারে। আবার দেখবেন যে ডাক্তাররা বলে থাকে যে বারবার প্রেসার মাপা যাবে না, হাই প্রেসার মাপা যাবে না। কেন মাপা যাবে না? যখন আপনি হাই প্রেসার মাপেন, তখন আপনার রক্তের চাপ পড়ে যায়। ওই রক্তের চাপ পড়ার কারণে আপনার রেড ব্লাড সেলটা মারা যায়, প্রোডাকশন কিন্তু কমে যায়। তার মানে রেড ব্লাড সেলটা আপনার রক্তের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো রেড ব্লাড সেলটা যখন মারা যায়, তখন আপনার স্প্লেনের সমস্যা হয়। ওই স্প্লেনের সমস্যা হলে আপনার লিভারের সমস্যা হয়, লিভারের সমস্যা হলে আপনার কিডনির সমস্যা হয়, কিডনির সমস্যা হলে আপনার পুরো বডির একদম ক্ষতি হয়ে যায়, জীবনের ঝুঁকি পড়ে যায়। তার মানে দেখেন রেড ব্লাড সেলটা কত বেশি ইম্পর্টেন্ট। তাহলে রেড ব্লাড সেল আমাদের বডিতে ঠিক রাখতে হবে। এখন আমার কথা হচ্ছে ভাই, রেড ব্লাড সেল ঠিক রাখতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনার বডিতে ক্লোরোফিলের প্রোডাকশনের পরিমাণটা ঠিক রাখতে হবে। এই ক্লোরোফিলের প্রোডাকশন ঠিক রাখতে গেলে প্রতিদিন আপনাকে সবুজ শাকসবজি খেতে হবে। কিন্তু ভাই আপনি তো সবুজ শাকসবজি খাচ্ছেন না, তাহলে কি এমন খাবার আপনি খেতে পারেন যেটা খেলে আপনার বডিতে কি ক্লোরোফিলের পরিমাণ বেশি থাকবে এবং আপনার বডিতে রেড ব্লাড সেল তৈরি হবে? সেটা হচ্ছে আমাদের ডিএক্সএন স্পিরুলিনা। এটা হচ্ছে সুপার ফুড, এটাকে বলা হয় কুইন অফ হার্টস। তো ডিএক্সএন কিন্তু কুইন অফ হার্টস এর দিক থেকে পৃথিবীর নাম্বার 1 কোম্পানি। গত কয়েকদিন আগে প্রোগ্রাম করেছিলাম ঢাকা বারিধারা, চমৎকার প্রোগ্রাম, দুবাই ট্যুর নিয়ে। তো আমাদের সেখানে কিন্তু আমাদের সালাউদ্দিন পলাশ, নিউ কান্ট্রি ম্যানেজার, তিনি কিন্তু এটা বলেছেন যে স্পিরুলিনা চাষাবাদের দিক থেকে ডিএক্সএন পৃথিবীর সেরাতম একটা কোম্পানি। তো আমাদেরকে স্পিরুলিনা খাবারের পাশাপাশি খেতে হবে। তো এখন কি কেউ বলবেন যে স্পিরুলিনা হচ্ছে একটা মেডিসিন? যারা নতুন আছেন, অবশ্যই আমি আশা করি ক্লিয়ার হতে পেরেছেন যে ডিএক্সএন এর স্পিরুলিনা নট মেডিসিন।
এটা হচ্ছে একটা খাবার, যে খাবারটা আপনার বডিতে ক্লোরোফিল তৈরি করবে, এবং এই ক্লোরোফিল থেকে আপনার বডিতে রেড ব্লাড সেল প্রোডাকশন বেশি হবে, এবং রেড ব্লাড সেল প্রোডাকশন হওয়ার কারণে আপনার কিডনি ভালো থাকবে, স্প্লেন ভালো থাকবে, আপনার হার্ট ভালো থাকবে, আপনার পুরো বডি ভালো থাকবে। এই রেড ব্লাড সেল খারাপ হওয়ার কারণে আমাদের বডিতে নানান ধরনের সমস্যা দেখা দেয়। হোয়াট ইজ গুড ফর ইউর স্টোমাক ইজ গুড ফর ইউর ফেস। আপনার স্টোমাক পেটের জন্য যেটা ভালো, আপনার ফেসের জন্য ভালো। ডিএক্সএন এর প্রোডাক্ট কি করতে পারি আমরা আমাদের বডির জন্য, যেহেতু ভালো, তো সেই ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা ফেস মাস্ক করতে পারি। তো আমরা ডিএক্সএন আরজিজিএল দিয়ে, স্পিরুলিনা দিয়ে, ব্ল্যাক কফি দিয়ে কিন্তু আমরা ফেসিয়াল করতে পারি, আমরা আমাদের ত্বকের ভালো রাখতে পারি। তো স্কিন এক্সপোর্ট, টক্সিন, ফ্রি রেডিকেলস, কেমিক্যালস, রেডিয়েশন, স্ট্রেস। আমাদের স্কিন কিন্তু বিভিন্ন ধরনের চাপ সহ্য করে, বিভিন্ন ধরনের ফ্রি রেডিকেল সহ্য করে, বিভিন্ন ধরনের কেমিক্যাল সহ্য করে, বিভিন্ন ধরনের রেডিয়েশন সহ্য করে, এবং টক্সিন সহ্য করে। তো স্কিন যেহেতু আমাদের বডিকে বিভিন্ন ভাবে রক্ষা করে, তাহলে স্কিনটাকে রক্ষা করার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো আমাদেরকে ইউজ করতে হবে। তো ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে আপনি যদি আপনার স্কিন ভালো রাখেন, তাহলে স্কিন আপনাকে কি করবে? চাপ, তাপ, এই ধরনের কেমিক্যাল, ক্ষতি, টক্সিন থেকে কিন্তু আপনাকে রক্ষা করবে। তো হু ক্যান কনজিউম অ্যান্ড ইউজ ডিএক্সএন প্রোডাক্ট? কোন ধরনের ব্যক্তি, কোন কোন ব্যক্তি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতে পারে? প্রেগনেন্সি ওমেন, প্রেগনেন্ট ওমেন, অর্থাৎ 7 ক্যাটাগরির ব্যক্তি আপনি দেখবেন যারা ডিএক্সএন এর প্রোডাক্টটা ইউজ করতে পারবেন নিঃসন্দেহে। প্রেগনেন্ট ওমেন, তো যারা গর্ভবতী মহিলা রয়েছে তারা ডিএক্সএন এর প্রোডাক্ট অনায়াসে ইউজ করতে পারবে। এরপরে হচ্ছে ইনফ্যান্টস, মানে শিশু বাচ্চারা ইউজ করতে পারবে। এরপরে স্কুলে যারা লেখাপড়া করছে, স্টুডেন্ট, তারা ইউজ করতে পারবে। যারা লেখাপড়া করছে, যুবক, তারা ইউজ করতে পারবে। মেরিড কাপল, এরা কিন্তু প্রোডাক্ট ইউজ করতে পারবে। এবং বয়োবৃদ্ধ যারা রয়েছে তারা ইউজ করতে পারবে, এবং অসুস্থ ব্যক্তি যারা, তারাও কিন্তু ডিএক্সএন ইউজ করতে পারবে। তখন এই 7 শ্রেণীর ব্যক্তি ছাড়া আর ব্যক্তি আপনি খুঁজে পাবেন না, অর্থাৎ সকল ধরনের মানুষ কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতে পারে। সো আমি যে প্রোডাক্টের কথা বলেছি, স্পিরুলিনা, আরজি এবং জিএল, অর্থাৎ মাশরুমের কথা, তো এই আরজি, জিএল, মাশরুম, স্পিরুলিনা, তো এগুলো আপনি লিঙ্ক এই লিঙ্কে যদি আপনি ঢোকেন, তাহলে কিন্তু সকল প্রকার ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। তো ফাইন্ড দ্য টাইম, সেন্ড মানি ফর ইওর হেলথ বিফোর ইট ইজ টু লেট। আসলে আপনি অসুস্থ হওয়ার যদি হয়ে যান, তাহলে টাকা পয়সা আপনার কোনো কাজে আসবে না। তাহলে আপনি যেন অসুস্থ না হন, সেই জন্য আপনাকে টাকা খরচ করে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ইউজ করতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে। ডিএক্সএন প্রোডাক্ট হেল্প ইউর বডি টু মেইনটেইন অপটিক্যাল হেলথ। থ্যাংক ইউ ভেরি মাচ সকলের, শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার প্রোগ্রামে ছিলেন। আশা করি আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো প্রোগ্রামে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। মাশাআল্লাহ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ লিডার। অসাধারণ আজকের প্রোগ্রামটা ছিল। আসলে যারা শেষ পর্যন্ত ছিলেন, আমি মনে করি যে আজকের পর থেকে আপনারা যে আপনাদের বদ অভ্যাস তুলে ধর, মানে এতদিন ধরে যে একটা খাদ্যের মধ্যে, যে আপনার খাদ্যের তালিকার মধ্যে যে বদ অভ্যাস গুলো রাখছিলেন, সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন। আসলে দেখেন, মহান সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে প্রত্যেকটা অঙ্গ কিন্তু ফ্রিতে দান করেছেন। সেটাকে সুস্থ রাখা কিন্তু আমার আপনার প্রধান দায়িত্ব। এটা কিভাবে সুস্থ থাকবে? যখন আপনি আপনার শরীর থেকে টক্সিন গুলো বের করে দিবেন, এবং আপনার কিছু খাদ্যের যে নিয়ম নীতি সেগুলো পরিবর্তন করবেন। একইভাবে যদি আপনি চলতে থাকেন, তাহলে আপনি কিন্তু অসুস্থ হয়ে এক সময় পৃথিবী থেকে আপনাকে বিদায় নিতে হবে। মৃত্যু আমাদেরকে অবশ্যই আমরা সকলেই বরণ করব। তবে আমাদের কিছু ভুলের কারণে আমরা খুব তাড়াতাড়ি অসুস্থ হই, এবং আমাদের শরীরে কি হয়, রোগ বাসা বাঁধে। তো অবশ্যই আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, আমরা খুবই ভাগ্যবান যে এমন একটা মানে প্রোডাক্ট আমরা পেয়েছি, যেটা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করতেছে। এই যে যেমন আমরা 3 বেলা খাবার খাচ্ছি, আপনি আপনার খাদ্যের পাশাপাশি আমাদের যে সাপ্লিমেন্ট গুলো আছে, যেমন আরজিজিএল, স্পিরুলিনা, আমাদের মরিনজি, আমাদের তারপর হচ্ছে কফি, আমরা কিন্তু এগুলো খেয়ে কিন্তু নিজেকে সুস্থ রাখতে পারছি। তো চমৎকার আজকের প্রোগ্রাম ছিল। আমি মনে করি যারা আজকের মিটিং এর শেষ পর্যন্ত ছিলেন, আপনারা অনেক কিছু নিতে পেরেছেন। আশা করি সেগুলো নোট করারও চেষ্টা করেছেন। প্রতিদিন আমাদের কিন্তু রাত 9টায়
ম্যাপ ইওর ফ্রিডমের পক্ষ থেকে কিন্তু চমৎকার টপিক নিয়ে আলোচনা হয়, চমৎকার স্পিকাররা কথা বলে। আসলে এই 1 ঘন্টা কিন্তু আমরা যে সময় ব্যয় করতেছি, এটা আমাদের জন্য, এটা শুধু আমাদের জন্য। সবসময় মনে করবেন এটা আপনার লিডারের জন্য না, এটা আমার আপনার জন্য। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ লিডারকে আরেকবার এত চমৎকার প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আজকের মিটিং আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়মিত প্রতিদিন ইউজ করবেন, নিজেকে সুস্থ রাখবেন, পাশাপাশি সবাইকে সুস্থ রাখতে সাহায্য করবেন। তো অবশ্যই প্রোডাক্টের বেনিফিট অন্যের সাথে শেয়ার করতে হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইলো, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।